তো সেই ইমেলটা আমি পড়বো এবং তারপরে ডক্টর আলিফের কাছে যাবো। সো আরেকটু ওয়েট করতেই হবে আপনাদেরকে। আমি চলে যাচ্ছি আমাদের আজকের ইমেইলের ঘটনা এবং তারপরে আলিফের কাছে যাব। তো ইমেলটা যিনি পাঠিয়েছেন তার মতো করে পড়ার চেষ্টা করছি। এই ঘটনাটি আমার মায়ের মুখ থেকে শোনা। আমার নানুর বাড়ি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার ঘোলডুবা নামক গ্রামে। আমার নানু বাড়ি তখনকার সময় ছিল গ্রামের শেষ মাথায়। এখন অবশ্য গ্রাম অনেক বড়, ৮০ দশকের কথা বলছি। আমার নানু বাড়ি দেখতে অনেকটাই আই শেপের মতো, এক সারিতে 4টি পাকা দালান, বাড়ির সামনে উঠোন, তারপরে সমান্তরালে বসার ঘর, যেটাকে বাংলো ঘর বলা হয়ে থাকে। বাড়ির পেছনে পুকুর, বাঁশঝাড়, তারপর ধুধু প্রান্তর। আল আমিন আমার মায়ের চাচাতো ভাইয়ের ছেলে, বয়স 3 বছর, বেশ ফর্সা, দেখতে সুন্দর ছিল আর খুব চঞ্চল ছিল। বলে রাখা ভালো, আমার নানু বাড়ির পেছন দিকটা বেশ ভয়ানক ছিল। গ্রামের শেষ মাথায় হওয়ার কারণে দিনের বেলায়ও নিস্তব্ধতা বিরাজ করত, আর তাই ওই দিকটায় অনেকেরই অনেক ভয়ের অভিজ্ঞতা আছে। সেটা না হয় আজ নাই বলি। ফিরে আসি আলামিনের ঘটনায়। ওই দিন দুপুর থেকেই আলামিনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। খুঁজতে খুঁজতে বিকেলের দিকে তাকে পাওয়া যায় বাঁশঝাড়ের নিচে। ঘরে নিয়ে আসা হয় তাকে। সংজ্ঞা ফিরে পেলে সে বলে পুকুর পাড়ে খেলতে গিয়েছিল। তারপর আর কিছু তার মনে নেই। সমস্যা শুরু হয় সন্ধ্যায়। ধীরে ধীরে তার খিঁচুনি হতে থাকে, অদ্ভুত ভঙ্গিতে মোচ্চাতে থাকে বিছানার ওপর। দেখতে দেখতে বাড়ির সব মানুষ ভিড় করে তাদের ঘরে। সবাই হুজুরকে ডাকতে বলে, আর আমার আপন মামা ডাক্তার ডাকতে গেলেন। বলা বাহুল্য, তখনকার সময় ডাক্তার পাওয়া সহজ ছিল না। এর মধ্যেই আমার এক চাচাতো মামি, যিনি একটু আগে এই সব বিষয়ে জানতেন, তিনি আলামিনকে আল কুরআনের সূরা ইয়াসিন পড়ে ফু দিতে থাকেন। কিন্তু তার পড়া শেষ হওয়ার আগে আল আমিন বিছানা থেকে উঠে দৌড় দেয়। কয়েকজন তাকে থামানোর চেষ্টা করেও পারেনি। এত ছোট একটা বাচ্চা এত জোরে দৌড়ানো অসম্ভব। আর শুরু হয় আবার সেই খোঁজ করা। লাইট হ্যারিকেন নিয়ে সবাই খুঁজতে যায়। ইতিমধ্যে হুজুরও এসে পড়েন। আলামিনকে পাওয়া যায় সেই বাঁশঝাড়ের নিচে। হুজুর দোয়া দুরুদ পড়েন আর পানি পড়া দিয়ে আলামিনের বাবাকে বাইরে ডাকেন। তিনি যা বলেন তা শুনে তার মাথায় আকাশ ভেঙে পড়ে। হুজুর বলেন, এটা সারানো আমার সাধ্যের বাইরে, আপনারা অন্য হুজুর দেখেন। তিনি আর কিছু না বলে চলে যান। এরপর মামা ডাক্তার নিয়ে আসলে তিনিও কোনো সদুত্তর দিতে পারেন না। তিনি তাকে সিলেট মেডিকেল নিয়ে যেতে বলেন। সারা বাড়ি স্তব্ধ, শুধু আলামিনের অদ্ভুত কণ্ঠের আর্তনাদ। 2-3 জন লোক মিলে বিছানায় ধরে রাখতে বেগ পেতে হচ্ছে একটা বাচ্চা ছেলেকে। মামিরা কোরআন পাঠ করতে থাকেন। ফজরের আজানের পর নিস্তেজ হয়ে পড়ে আলামিন। শেষ হয় বিভীষিকাময় একটি রাতের। দিনের বেলায় নিস্তেজ হয়ে রইল আলামিন। ওই দিনই গাড়ি রিজার্ভ করে সিলেট মেডিকেলে নিয়ে যাওয়া হয় তাকে। ডাক্তাররা পরীক্ষা করে কোন রোগ খুঁজে পেলেন না। ওই দিন সন্ধ্যায় শুরু হয় সেই তাণ্ডব, যা দেখে হতবাক হয়ে যান ডাক্তার। না, এর সাথে তো কোনো রোগের মিল নেই। ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়ানোর চেষ্টাও কাজে আসছে না। এইভাবে 3 দিন চলার পর ডাক্তাররাই হাল ছেড়ে দিয়ে কোনো এক বড় হুজুরের কাছে নিতে বলেন। বিশ্বাস করতে বাধ্য হলেন এমনও কিছু আছে এই প্রকৃতিতে। তারপর তাকে নিয়ে যাওয়া হয় সিলেটের তখনকার এক বড় পীর সাহেবের কাছে। তিনি রাতে জিন হাজির করান এবং জানতে পারেন 7টা জিনের নজরে পড়েছে আলামিনের উপর। আর সেই 7টা জিন একে অন্যের ভাই, এবং 7টা জিনই কোনো না কোনো ভাবে পঙ্গু। কারো এক হাত নেই, কারো এক পা, কেউ অন্ধ, কেউ বধির। তাই তারা একসাথে থাকে, আর থাকে ওই পুকুর পাড়ের বাঁশঝাড়ে। তাদের পিছু ছড়ানো খুব কঠিন কাজ হবে, কারণ তারা পঙ্গু হওয়ায় খুব রাগী এবং গোয়ার টাইপের ছিল। পীর সাহেব নিজেও অপারগতা স্বীকার করেন আর বলেন এর সমাধান করতে হবে ওই বাড়িতেই। তিনি এক তান্ত্রিকের সন্ধান দেন। সেই তান্ত্রিকের বাড়ি একদিনের পথ। আলামিন আর বাবা আর আমার আপন মামা যান তান্ত্রিককে আনতে। সব ঘটনা শুনে তান্ত্রিক প্রথমে আসতে চায় না। পরে অনেক কাকুতি মিনতি করে আর অনেক টাকার লোভ দেখিয়ে তাকে রাজি করানো হয়। তান্ত্রিক এসে উপস্থিত হয় বাড়িতে। তান্ত্রিক বাড়িতে এসে বলে 3 দিন ভর দুপুর আলামিনকে ছাড়াতে হবে। যদি তা করা যায় তবে সে সুস্থ হবে, আর তা না হলে কি হবে সে নিজেও জানে না। তান্ত্রিক ছিল 3 জন, তান্ত্রিকের বউ আর তার এক শাগরেদ। পরের দিন দুপুর হবার আগেই শুরু হয় আয়োজন। তান্ত্রিক বাড়ির সবাইকে এক বাড়িতে জড়ো করে। সেই বাড়িতে ধুলো পড়া দিয়ে বন্ধ করে দেয়। সবাই বারান্দায় দাঁড়িয়ে দেখতে থাকে। আমার মা, নানু, মামারা সবাই ছিলেন সেখানে। তান্ত্রিক উঠোনের মাঝখানে একটা গোল দাগ দিয়ে তার ভেতর আমিন ও তার বাবাকে বসালো। এরপর তান্ত্রিক মন্ত্র পাঠ করা শুরু করলো এবং ঝালর টাইপের কিছু একটা দিয়ে আমিনকে ছাড়তে লাগলো। তান্ত্রিকের শাগরেদ ঢোল বাজাচ্ছিল আর বউ গুনগুন করছিল। তাদের বলা ছিল কোনো মতেই যাতে তাদের বাজনা বন্ধ না হয়। তান্ত্রিক মন্ত্র
শুরু করার পর থেকেই বাড়ির পেছনে ঝড় বয়ে যেতে থাকে, শোঁ শোঁ শব্দ, বজ্রপাতের মতো আওয়াজে কেঁপে উঠতে থাকে পুরো বাড়ি। একসময় শেষ হয় প্রথম দিনের কাজ। এভাবে দ্বিতীয় দিন পার হয়। সমস্যা বেঁধে যায় দ্বিতীয় দিন রাতে। ওঝা রাতের স্বপ্ন দেখে 7টা কালো অবয়বকে একসাথে বলছে কালকে ঝাড়া শুরু না করতে, কারণ সে শেষ করতে পারবে না। ওঝা সকালে উঠেই চলে যায়। সে বলে তার টাকা চাই না, কিন্তু আলামিনের মায়ের কাকুতি মিনতিতে সে রাজি হয়, কারণ আলামিনের 2 দিনেই বেশ সুস্থ হয়ে ওঠে, হাঁটতে খেতে শুরু করে। তৃতীয় দিন সেই বাড়ি বন্ধ, উঠানে গোল সার্কেল, মাঝখানে আলামিন, বাবা আর তান্ত্রিক 3 জন। তান্ত্রিক বলে দেয় আজ যাই ঘটে যাক না কেন ঢোল আর গুনগুন যেন বন্ধ না হয়। তান্ত্রিক মন্ত্রপাঠ করা শুরু করলে সেই তীব্র বাতাস শুরু হয়, বজ্রপাতের শব্দে কেঁপে ওঠে পুরো বাড়ি। তান্ত্রিক 3 জন আর আলামিনের বাবা যা দেখে বাড়ির বারান্দায় থাকা লোকেরা দেখতে পায়নি। তারা দেখে পুরো বাঁশঝাড় দুভাগে ভাগ হয়ে মাটিতে লেগে গেল, কেউ যেন প্রচন্ড শক্তিতে দুদিকের বাঁশঝাড়কে মাটিতে লাগিয়ে ফেললো। দেখে ভয়ে স্তব্ধ হয়ে গেল ঢোল গুনগুন বাজানো হাত। ওঝা জোরে জোরে মন্ত্র পাঠ করতে লাগলো, কিছুতেই কিছু হলো না। সবাই দেখলো কোনো এক অদৃশ্য শক্তি আল আমিনকে মাটি থেকে তুলে নিল শূন্যতে, তারপর তাকে ভাঁজ করে আছাড় মারে ফেলে ফেললো মাটিতে। চারিদিক চুপচাপ। পড়ে রইল আলামিনের নিথর দেহ। না, প্রাণহীন নয়, বেঁচে রইল আলামিন। আর 27টি বছর। আমিও দেখেছি তাকে, ছোট্ট একটা দেহ আর বড় একটা মাথা। কথা বলেনি আর আলামিন, হাঁটেনি আর কোনোদিন। ঢাকায় বড় বড় ডাক্তাররা দিতে পারেননি কোনো উত্তর, কোনো হুজুর দিতে পারেননি কোনো সমাধান। এই 27টি বছর কিভাবে বেঁচেছিল আলামিন? প্রতি রাতে তাদের উঠোনে দেখা যেত লম্বা এক কালো মূর্তি, কখনো উঠোনে, কখনো বারান্দায় অন্ধকার কোণে, কখনো ঘরের ভেতরে। আস্তে আস্তে তাদের ঘরে লোকদের যাওয়া আসা বন্ধ হয়ে যায়। ভয়ে রাতে কেউ বাইরে বের হতো না। কে যাবে তাদের ঘরে? গেলেই রাতে খারাপ স্বপ্ন, অকারণে জ্বর বা পেট খারাপ। যেন অভিশপ্ত হয়ে গেছে সেই ঘরটি। আলামিন মারা যায় 2004-এর দিকে। এরপর ওই কালো অবয়ব আর দেখা যায়নি। এখন ওদের ঘরে সবসময় সবকিছু স্বাভাবিক, কিন্তু ওই সব বিভীষিকাময় দিন আজও তাড়া করে তাদের। আলামিনের ঘটনা এখানেই শেষ। আরেকটি ছোট ঘটনা বলবো, যা আমার মামার ঘটনা, সেটিও আলামিনের সাথেই যুক্ত। একবার আলামিনের বাবা খবর পেলেন কমলগঞ্জ নামক এক জায়গায় এক বুড়ো হুজুর আছে, যিনি জীবনে অনেক অতি প্রাকৃত ঘটনার সমাধান করেছেন। তখনকার দিনে ওই রাস্তা অনেক খারাপ ছিল। আমার আপন মামা আর আলামিনের বাবা বাইকে করে রওনা হন। গিয়ে দেখেন লোকটি বিছানায় শুয়ে, বসার সামর্থ্য তার নেই। তিনি সব শুনে বললেন আমি তো যেতে পারবো না। তিনি একটা তাবিজ দিলেন, বললেন এটি ভিজিয়ে পানি খাওয়াতে আর গোসল করাতে হবে 7 দিন, তারপর তাবিজটি নদীতে ফেলে দিতে হবে। আর বললেন বাঁশঝাড়টি কেটে ফেলতে হবে, আর বললেন সাবধানে বাড়িতে ফিরতে। আমার মামা বাইক চালাবে শুনে তিনি একটা তাবিজ দিয়ে বললেন এটা জিহ্বার নিচে নিয়ে বাড়ি যেতে। আলামিনকে তাবিজ ভিজিয়ে পানি খাইয়ে সেই তাবিজ মুখ থেকে ফেলতে হবে। তারা বাড়ির খুব কাছাকাছি এসে অ্যাক্সিডেন্ট করেন। মামা পরে বলেছেন যে হঠাৎই বাইকে ঝাঁকুনি লাগে, যেন কোনো এক স্পিড ব্রেকারের উপরে উঠে গেছেন তিনি। ঝাঁকিতে মুখ থেকে তাবিজ পড়ে যায়। পরে হুজুরের দেয়া তাবিজটি খুঁজে পাওয়া যায়নি। মামা আজও উত্তর খুঁজে পাননি তার প্রতিদিন যাওয়া আসার রাস্তায় স্পিড ব্রেকার কোথা থেকে আসবে, আসলে ওটা ছিলই বাকি। এই ছিল ঘটনা। পড়ে শোনালে খুশি হব। আমি যে ঘটনাটি মেইল করেছি তা আমার বড় আব্বুর সাথে ঘটে যাওয়া। একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করার কারণে স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করা আমার পক্ষে সম্ভব নয়, তাই ঘটনাটি মেইল করলাম। পড়ে ভালো লাগলে ভূত এফএমের শ্রোতাদের পড়ে শোনাবেন। যাই হোক, আর কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যাচ্ছি। ঘটনাটি ঘটে 1985-86 সালের দিকে। এই ঘটনাটি মহেশখালী দ্বীপের। আপনি জানেন মহেশখালী বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ, তাই ওখানে প্রতিটি অঞ্চলের মধ্যেই ছিল জিন পরীদের আনাগোনা। দিন পরিবর্তন আর মানুষের বৃদ্ধির সাথে সাথে সেসব এখন কমে গেছে। যাই হোক, আমার বড় আপু একজন আলেম। তিনি মহেশখালী দ্বীপের শাপলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তৎকালীন সময়ে ওই এলাকায় অত বেশি শিক্ষিত লোক ছিল না, ফলে সেখানকার লোক শিক্ষিত আর হুজুরদের খুবই সমীহ করতেন। বড় আপু শিক্ষকতার পাশাপাশি হাল চাষও করতেন। আপনি হয়তো জানেন মহেশখালী দ্বীপকে চকরিয়া থেকে পৃথক করেছে কুহেলিয়া নদী, আর বড় আপু এই কুহেলিয়া নদীর তীর ঘেঁষা উপকূলেই চাষ করতেন। ফলে নদীর চরে কেওড়া বন ওরা ক্ষেতের চেয়ে খুব একটা বেশি দূরে নয়। একদিন আসরের সময় তিনি ধান ক্ষেত দেখতে যান।
তিনি সেখানে গেলে ওনার পার্শ্ববর্তী অন্যান্য চাষীদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ হয়। কুহেলিয়া নদীর পানি লবণাক্ত হওয়ায় ধান ক্ষেতের পানি শুকিয়ে গেলে সেচ পাম্প দিয়ে পানি তুলে ধান খেতে দিতে হতো। বড়বাবু যখন ধান ক্ষেত দেখে চলে আসবেন, তখন পাশের একজন চাষি ওনাকে সেচ পাম্পের পানি লাইন কোন দিক দিয়ে দিবে জিজ্ঞাসা করলেন। তিনি বললেন, পানির লাইন আমরা জমির দিক দিয়ে দেন, আমি মাগরিবের পরে এসে আপনার জমির দিকে ফিরিয়ে দেব। লোকটি তাই করে এবং পরে কিছুই চলে আসে। বড়বাবু মসজিদে এসে নামাজ পড়ে বাসায় চলে আসেন। তিনি মনে মনে চিন্তা করছিলেন, সারা রাত ওনার জমিতে পানি চলছে, জমি পানিতে পূর্ণ হবে, ভোরবেলা এসে পানির লাইন ওই লোকটার জমির দিকে ফিরিয়ে দিলে লোকটি টেরই পাবে না। লোকটি যখন জমিতে আসবে ততক্ষণে জমিতে পানি পূর্ণ হয়ে যাবে। তিনি বাসায় এসে এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়েন। ঘুমানোর আগে মনে মনে মাথায় সেট করে রাখেন যে ওনাকে ভোরে আজানের আগে উঠে জমির দিকে যেতে হবে, জমিতে গিয়ে পানির লাইন ফিরিয়ে দিতে হবে, যথারীতি উনি ঘুমিয়ে যান। ওনার ভাষ্য মতে ঘুমানোর কয়েক ঘন্টার মধ্যেই ওনার ঘুম ভেঙে যায়, কিন্তু উনি ভেবেছিলেন ফজরের আজানের সময় বোধহয় হয়ে এসেছে, তাই তাড়াহুড়ো করে ঘুম থেকে জেগে ঘড়ির কাঁটার দিকে না তাকিয়ে যাত্রা শুরু করেন। তখন সবে মাত্র রাত 12টা হবে। যাওয়ার পথে বাজার অতিক্রম করে যেতে হয়। তিনি যাওয়ার সময় লক্ষ্য করেন বাজারে মজুর শ্রেণীর অনেকে এখনো তাস খেলছে। তিনি তাদেরকে ফজরের আগ পর্যন্ত রাত জেগে তাস খেলার জন্য ধমকও দেন। তারা বড় আব্বুকে দেখে ফজর নাকি তখন রাত 12টা তার হিসেব না করে দ্রুত তাস লুকাতে ব্যস্ত হয়ে পড়েন এবং বলেন যে হুজুর এখনই চলে যাচ্ছে। বড় আব্বু যথারীতি ধানের জমিতে গিয়ে হাজির হন। তিনি দেখেন জমিতে পানি পরিপূর্ণ হয়েছে। তিনি পানির লাইন ফিরিয়ে দেন। তিনি চলে আসবেন এই মুহূর্তে পার্শ্ববর্তী কুহেলিয়া নদীতে কেউ একজন মাছ ধরার জন্য জাল ফেলার শব্দ ফেলছে এরকম শব্দ তিনি পান। তিনি ভাবলেন কোন জেলে হয়তো মাছ ধরছে। কি মাছ ধরছে জানতে চাইলে সেখান থেকে বিকৃত কণ্ঠের উত্তর আসে, আমি। কিন্তু পরক্ষণেই দুইটি মহিষ লড়াই হচ্ছে এরকম শব্দ তিনি শুনতে পান। যেদিকে শব্দ আসছে সেদিকে লক্ষ্য করেন। পূর্ণিমার আলোতে স্পষ্ট দেখতে পেলেন এই মহিষের সাইজ সাধারণ মহিষের চেয়ে বহুগুণ আলাদা। কিছুক্ষণ আগে যে জেলে জাল ফেলার শব্দ শুনতে পান তাও শোনা যাচ্ছে না। তিনি এবার বুঝতে পারলেন তার সাথে কিছু একটা ঘটতে চলেছে। প্রসঙ্গত বলে রাখি, বড় আব্বু ঝাড় ফুঁকের কাজ করতেন, ফলে জিন জাতি সম্পর্কে ওনার ভালো ধারণা ছিল। তাছাড়া যে জায়গায় তিনি চাষ করছেন সেই জায়গায় দিনের বেলায়ও ভয় পেয়ে অনেকে মারা গেছে এমন রেকর্ড আছে, যা ওনার অজানা নয়। ফলে তিনি মানসিকভাবে প্রস্তুতি নেন, কপালে আজ যা আছে তাই হবে ভেবে নিয়ে আস্তে আস্তে পেছনের দিকে হাঁটতে শুরু করেন এবং দোয়া দরুদ পাঠ করা শুরু করেন। এক সময় পেছনে হাঁটতে হাঁটতে হঠাৎ ধানের আইলে পা লেগে যায়। তিনি লক্ষ্য করেন যে জায়গায় তিনি পড়ে গেছেন তার দুই পাশে ইঁদুরের মাটির ঢিবি। তিনি সেখানে বসে পড়েন। তিনি সেই ইঁদুরের মাটি আর বড় আব্বুর চারপাশে ইঁদুরের মাটি নিয়ে দোয়া পড়ে ফু দিয়ে চারপাশে ছিটাতে থাকেন। এমন অবস্থায় মহিষ দুটি একে অপরকে দৌড়াচ্ছে এবং তা একে অপরে দৌড়াচ্ছে এবং তা বড় আব্বুর চারপাশে কেন্দ্র করে। তিনি খেয়াল করেন যতটুকু দূর পর্যন্ত দোয়া পাঠের ফু দিয়ে মাটি ফেলা হয়েছে তার পাশ দিয়েই মহিষগুলো দৌড়াচ্ছে। ভয়ে বড় আব্বুর মুখ দিয়ে দোয়াও আসছে না। অনেক সময় তার জিহ্বা আটকে যাচ্ছে, আবার কোন কোন সময় দোয়াও ভুলে যাচ্ছেন। ভুল শুদ্ধ যাই হোক না কেন তিনি সমানে দোয়া পাঠ করছেন আর ফু দিয়ে চারপাশে ছিটাচ্ছেন। এরপর কিছুক্ষণ চলার পর মহিষ দুটি একে অপরকে দৌড়িয়ে দিগন্ত শূন্য হয়ে যায়, অর্থাৎ একে অপরকে তাড়া করে দিগন্ত শূন্য হয়ে যায়। অতঃপর বড় আব্বু বাসায় ফেরার জন্য উঠতে চেয়েও উঠতে পারলেন না। ওনার পা অবশ হয়ে গেছে, তাই তিনি যেখানে বসেছিলেন সেখানেই বসে রইলেন আর মনে মনে আল্লাহর নাম জপতে লাগলেন। একটু পরে মাছ ধরার শব্দ শুনতে পেলেন। সেদিক থেকে 6-7 জন বাচ্চা মেয়ের কান্না শুনতে পান। যেদিক থেকে মাছ ধরার শব্দ তিনি শুনতে পেয়েছিলেন তিনি স্বভাবতই বাচ্চাদের প্রতি একটু আগ্রহী, বাচ্চাদের খুবই আদর করতেন। বাচ্চা মেয়ের কান্না শুনে ওনার অন্তর কেঁদে উঠল। ওনার পা অবশ থাকার কারণে আর কিছু একটা ঘটে যাওয়া ঘটনার কারণে ওইদিকে যাওয়ার সাহস তিনি করতে পারলেন না। এটা কি আসলেই বাচ্চার কান্না নাকি সেই মহিষ জোড়া বুঝতে পারছেন না। এত কিছু চিন্তার মাঝেও তিনি কিন্তু দোয়া পাঠ বন্ধ করেননি। কিছুক্ষণ পর পর দোয়া পড়ে ইঁদুরের মাটি ছিটাচ্ছেন। একটু পরে কান্না থেমে যায়। তিনি এবার ভাবছেন, কান্না থামলো কেন? এটা কোনো মায়াজাল নয় তো? এবারে তিনি যা শুনলেন সেটার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। গত বছর দেড়েক আগে পুকুরে ডুবে যাওয়া প্রথম কন্যা জাকিয়ার আব্বু আব্বু ডাক। তিনি এবার নিশ্চিত হলেন একটু আগে কান্না করা বাচ্চা মেয়ের কণ্ঠস্বর ওই মহিষ জোড়া ছাড়া আর কিছুই নয়। তিনি ভেবেছিলেন মহিষ জোড়া হয়তো চলে গেছে, তাই তিনি বাসায় ফেরার চেষ্টাও করছিলেন। এবারে তিনি আরো আশাহত হলেন এবং সাহস হারালেন। তিনি ভাবলেন মৃত্যু তাহলে খুব নিকটে চলে এসেছে। তিনি দোয়া পাঠ আর ইঁদুরের মাটি ছিটানো চালিয়ে যেতে লাগলেন। এভাবে কতক্ষণ সময় গিয়েছে তিনি বলতে পারবেন না। দূরের মসজিদ থেকে ফজরের আজানের সুর ভেসে এলো। সবকিছু স্তব্ধ হয়ে যায়, নীরব হয়ে যায়। আজানের পরে তিনি সাহস ফিরে পান এবং আস্তে আস্তে বাড়ির দিকে দোয়া পাঠরত অবস্থায় চলে আসেন। বাসায় এলে ওনার প্রচন্ড জ্বর আসে। পরে ওনার চেয়েও দক্ষ একজন আলেমকে দিয়ে ওনাকে ঝাড়ফুঁক করানো হয়, কিছু তকবীর দেওয়া হয়। এর কিছুদিন পরে উনি সুস্থ হয়ে ওঠেন। এই ছিল ঘটনা। ভালো লাগে।
তার নামটা ছদ্মনাম হিসেবে ইউজ করছি, কারণ সে কোথায় আছে আমি এগুলো বলার পারমিশন পাইনি। তার নাম খোকন দিলাম এবং তার ফ্রেন্ডের নাম দিলাম জাকির। তো এটা আর্লি 90s এর ঘটনা, 90-এর শুরুর দিকে আর কি। নীলফামারী জেলার বালাগ্রাম একটা গ্রাম আছে, সেখানে জলঢাকা থানা বালাগ্রাম টাইপের একটা গ্রাম, সেইখানে ঘটনা আর কি। এটা জুলাই মাসের ঘটনা এবং তার কিছু ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি আমি দিচ্ছি। যে লোকটা ঘটনা বলেছেন তিনি আগে প্রাইমারি স্কুল শেষ করে ওই মুহূর্তে আপনার একটা মাদ্রাসায় ভর্তি হন। তার বাবা মা অসচ্ছল ছিলেন, বাবা মা দূর বাসার থেকে অনেক দূরে একটা মাদ্রাসায় দেন এবং মাদ্রাসার মধ্যে ছিল হচ্ছে 12 জন ছাত্র এবং একজন শিক্ষক। তারা একটা রুমের মধ্যে সবাই একসাথে গুটিছুটি হয়ে থাকতো এবং শিক্ষক একজন, উনিও পড়াতেন, সবকিছু উনিই করতেন, নামাজ কালাম হতো ওই জায়গায়, কিন্তু রান্না টান্না কিছু হতো না ওই মাদ্রাসার মধ্যে। তো এলাকার ওই আশেপাশে যেসব ঘর ছিল, ঘর ভিত্তিক সবগুলো মানুষ মানে সবাই এরকম এরকম করে ভাগ করা ছিল কোন দিন কে কোন দিন খাওয়াবে এদেরকে। তো ঘটনার দিন ছিল বৃহস্পতিবার। সেদিন বৃহস্পতিবার হওয়ার কারণে মাদ্রাসা পরের দিন শুক্রবারের জন্য সবাই যেসব মানে ছাত্রগুলা ওখানে ছিল তাদের বাসা যাদের কাছাকাছি, ওরা ওদের নিজেদের বাসায় চলে যায় আর থাকে শুধুমাত্র এই খোকন সাহেব এবং তার ফ্রেন্ড জাকির। ওই সময় তারা থেকে যায় বাসায় এবং ওই মাদ্রাসায় থেকে যায় এবং মাদ্রাসায় ওই দিন মানে বৃহস্পতিবার দিন এশার নামাজ শেষ করে হুজুর তার নিজের বাড়িতে চলে যায়। যাওয়ার আগে বলে যায় যে যেহেতু আমি চলে যাচ্ছি, তোমরা যদি কেউ নক টক করে তোমরা দরজা খুলো না, আর পরিচয় না নিয়ে দরজা খুলবা না। কারণ অনেকেই দেখা যায় যে এশার নামাজের পরে এসে রাতেবেলা এখানে থাকতে চায়, ঘুমাতে চায়, অনেকেই আছে তাদের থাকার জায়গা নাই, এরকম অনেকেই আপত্তি করে আর কি। তো ওনারা বলছে ঠিক আছে। তো ওই দিন আবার যেই বাসায় খাওয়ার কথা ছিল, ওনারা দুজন ওই বাসায় খেয়ে দিয়ে মাদ্রাসা এসে ঘুমিয়ে পড়ে গল্প করতে করতে। এবং সেদিনের রাতটা ছিল এতটা ডিফারেন্ট একটা রাত যে আকাশে মেঘ চমকাচ্ছে, অনেক জোরে জোরে শব্দ হচ্ছে, আপনার আকাশটা কেমন লাল হয়ে আছে, মানে ক্লিয়ারলি সবকিছু ভিজিবল। ওনারা বাড়িটা মানে ওই বাসা থেকে খেয়ে আসার সময় মাদ্রাসা আসার কথা দেখা যায় অলমোস্ট দেখাই যাচ্ছে, মানে টর্চ লাগছে না কি গ্রামের রাস্তা দিয়ে হাঁটার সময়। ওই জায়গায় ইলেকট্রিসিটি ছিল না, তোরা মাদ্রাসায় আসার পরে মোমবাতি পায় নাই এবং টর্চ লাইট ছিল, কতক্ষণ জ্বালিয়ে রাখবে, চার্জেরও একটা বিষয় আছে, কারণ টর্চ লাইটটা তো আপনার ব্যাটারিতে চলে, কতক্ষণ পরে আবার কখন ব্যাটারি কিনতে হবে। যাই হোক, ওনারা জিনিসটাকে আগলে রাখে এবং সবকিছু বন্ধ টন্ধ করে শুয়ে পড়ে গল্প করতে করতে এক পর্যায়ে ঘুমিয়ে যায়। তন্দ্রার মতো লেগে আসে হঠাৎ। ওই সময়টা কয়টার দিকে এটা উনি প্রপারলি মনে করতে পারছেন না যে এটা কয়টার দিকে হতে পারে, কিন্তু হঠাৎ করে দরজায় ঠক ঠক করে শব্দ আসে। শব্দটা খুব জোরে জোরে আসে এবং বাড়ি থেকে চিৎকার করছে, এই খোকন গেট খোল। উনি খুব মানে অবাক হয়ে যায়, এত রাতের বেলা ভয়েস শুনে মনে হচ্ছে যে হুজুরের শব্দ। ওনাদের যে ওস্তাদ যে হুজুর ওনাদেরকে পড়ায় থাকে ওনার মাদ্রাসা এটা। তো ওরা কি করলো, মানে ওই উঠে গেল, জাকির যে ছেলেটা ওর ফ্রেন্ড, ও ঘুমাচ্ছে এবং ওর একটা সমস্যা, যদি ঘুমা যায় ওকে উঠানো যায় না। তো দরজা খুললো এবং লোহার দরজা খোলার পরে দেখলো যে বিদ্যুৎ চমকাচ্ছে এবং ওই চমকানির মানে আলোতে বোঝা গেল না এটা হুজুর এসছে এবং বুড়াটা দেখেই বোঝা যাচ্ছে যে হুজুর এসছে। তো বলছে যে চল একটা বিয়ের দাওয়াত আছে, বিয়ে খাবো একটা। জাকির কোথায়, ও তো ঘুমাচ্ছে, ওর ডাক দে, ওকে উঠা। তো উনি কি করলো, মানে হুজুরের ধমকের এক শব্দে যে তাড়াতাড়ি রেডি হয়ে গেল এবং জাকির কোঠালা যায়, তো একটা বিয়ে খাবো, হুজুর আসছে। তো হুজুর আবার জোরে বলছে বিয়ে খাবো, তুই ওঠ। তো সাথে সাথে রেডি হয়ে গেল। ওই ছেলেটা আবার ঘুমন্ত অবস্থায় আর কি, এমন যে ও একদম খুব উঠে গেছে এরকম কিছু না, ঘুমন্ত অবস্থায় ভয় দাঁড়িয়ে গেছে আর কি, হুজুরকে তো ভয় পায় সবাই। তো ওরা কি করলো, হুজুরের সাথে হাঁটা ধরলো, তালা মেরে হুজুরের সাথে আগাচ্ছে। এমন সময় হুজুর বললো, ওই যে সামনে ভ্যানটা আছে, ভ্যানটা থেকে ওঠ। তো ওই মুহূর্তে হুজুর ভ্যানে উঠে গেছে এবং উনি ভ্যানে উঠতে যাবে। তো এই যে জাকির ছেলেটা যে বন্ধুটা সাথে ছিল, ও না ঘুমাচ্ছিল, দাঁড়ায় উঠছিল না। তো ওই মুহূর্তে ভাইটা মানে বললো যে এই, মানে হেসে দিছে আর কি। তো ওই সময় মানে হাসি পেয়ে গেছে যে তাড়াতাড়ি ঘুমাচ্ছে। তোমার হুজুর বিশাল একটা ছাড়ি দিছে, এই কি দুষ্টামি করতেছিস কেন। ওই মুহূর্তে উনি বললো যে আরিফ ভাই, আমি যেটা পেলাম আর কি সেটা হচ্ছে ওনার গায়ের থেকে এত বাজে গন্ধ আসছিল এবং মুখ থেকে যখন কথা বললো আরো বিকট, আরো কটকটে পচা গন্ধ আসলো এবং বমি হওয়ার মতো অবস্থা। আমি কি করলাম, জাকির উঠতে গেল, তখন উনি বললো এই জাকিরকে তুই মাদ্রাসায় রেখে আয়, ওর যাওয়া দরকার নেই, তুই আমার সাথে চল। তো উনি কি করলো, জাকিরকে রেখে আসলো, বলছে যে এটা তো নট, এটা আসলে স্বপ্ন না, আমি হাঁটছি, আমি ধরছি, হুজুরের ছাড়ি খাচ্ছি, জাকিরকে ঘরে তালা মেরে আসছি, এটা স্বপ্ন না। স্বপ্ন মাঝে মধ্যে আমি ভেঙে ফেলি, মানে উনি বলছে যে স্বপ্ন মাঝে মধ্যে আমি ভেঙে ফেলি। তো যাই হোক, উনি হুজুরের সাথে ভ্যানে ওঠে এবং ভ্যানে ওঠার পরে হুজুরের গাছ থেকে এরকম বাজে গন্ধ আসছিল। তো হুজুর তো সবসময় আতর মেখে চলার মতো লোক, ওনার গাছ থেকে এত বাজে গন্ধ কেন আসবে, আর বিয়ের সাথে গেলে তো পচা গন্ধ আসার প্রশ্ন আসে না। কিন্তু এত প্রশ্ন করার এত চান্স নাই, কারণ হুজুর ওনাদেরকে প্রচন্ড, মানে হুজুর করার প্রচন্ড ভয় পায়। উল্টাপাল্টা কিছু জিজ্ঞেস করলে কি কোথা থেকে কি ধরে বসে পেটানি দেয় নাকি, চুপচাপ ছিল। একটা পর্যায়ে প্রায় আধা ঘন্টা 45 মিনিট উনি ভ্যানের মধ্যে ছিলেন। রাত কয়টা বাজে এইটার কোনো আইডিয়াই উনি নাই, ওনার নাই। ওই মুহূর্তে সাথে টর্চ লাইট ছিল।
তো একটা পর্যায়ে ওনাদের ওই খেলার ওই এলাকায় একটা নাম করা শ্মশান ঘাট ছিল, ওই শ্মশানের পাশে তারা এসে ভ্যানটা থামায়। ভ্যানটা থামানোর পরে হুজুর বলে, এবং উনি শ্মশানের কথা বলে যে শ্মশানটা এত পুরানো যে লক্ষাধিক মানুষের শেষকৃত্য সম্পন্ন হয়েছে, এত পুরাতন কবর, মানে এত পুরাতন শ্মশান ঘাট আর কি। তো হুজুরও হঠাৎ করে বলে যে তুই এখানে দাঁড়া, একটা লাশ নিয়ে আসবো, ওই লাশটা নিয়ে আসার পর দোয়া কালাম পড়তে হবে, 500 টাকা পাবি। তো তখন 500 টাকা 50 লাখ টাকার সমান আমার কাছে। অসচ্ছল ফ্যামিলি, 500 টাকা পাওয়া মানে 2 মাস চলা। যত কিছুই হোক 500 টাকা লাগবে, যেভাবেই হোক। হুজুর যেটা বলে সেটাই, দাঁড়ায় থাকবে ওই জায়গায়। এরকম ডাক, মানে বাচ্চা কাচ্চা তখন 13-14 বছরের একটা ছেলে। হুজুর ওই মুহূর্তে ভ্যানটা নিয়ে চলে যায় এবং সে ওই জায়গায় দাঁড়িয়ে থাকে। এক পাশে শ্মশান আর এক পাশে ঘন জঙ্গল, আর বাম পাশে আপনার পিছন সাইডে ধান ক্ষেত এবং আকাশ তো পুরো লাল হয়ে আছে, মেঘ আর কি, আকাশে অনেক মেঘ। এমন সময় হুজুর আসে, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে এবং একটা বাচ্চা মানুষ এরকম কখনো বলে যে আমি কখনো গ্রামে এতক্ষণ এক জায়গায় এতক্ষণ দাঁড়িয়েছিলাম না। হুজুর আসে, একটা লাশ নিয়ে আসে ভ্যানে করে। ভ্যান চালকটা ওই মুহূর্তে জায়গা থেকে হেঁটে চলে যায় এবং যে লাশটা নিয়ে আসে সেই লাশটা একটা বস্তার মধ্যে রাখা, এবং বস্তা থেকে রক্ত চুয়েছে পড়তেছে, সেটা তো আমি ক্লিয়ারলি বুঝতে পারছি, দেখাই যাচ্ছে। লাশটা যখন এসে মানে নামিয়ে রাখলো, আর হুজুরের অবস্থা খুব খারাপ, ঘেমে একবারে গোসল হয়ে এসছে, এরকম অবস্থা। তো হুজুর বললো যে তুই সূরা ইয়াসিন পড়া শুরু কর। তো উনি বলছেন যে আমি সূরা ইয়াসিন পড়বো, আমি তো কায়দাই পড়তে পারি না, সূরা ইয়াসিন কিভাবে পড়বো? ওখানে তখন মাদ্রাসা মাত্র 2-3 মাস হয়, কায়দাই ঠিক মতো পড়তে পারি না, সূরা ইয়াসিন তো আমি জানি না, পড়তে পারি না। হুজুরকে এই কথা বলার আগে ইনি চিন্তা করলো যে ওই দিন আবার সকালবেলা, যেদিন ঘটনা সেদিন সকালবেলা আবার কায়দায় একটা ভুল করেছে। তো হুজুর ওদেরকে খুব বেদ পিটিয়েছিল। হুজুর তো জানে আমি কায়দা করতে পারি না, তাহলে আমি কোথা থেকে কি পড়বো? আর এটা তো বলেছে হুজুর যে এটার সব কাজ গাফন করতে হবে। হুজুর দেখি লাশ খুলে আমাকে, লাশটার হচ্ছে এরকম অবস্থা যে মাথা আছে সবকিছুই, কিন্তু চোখটা হচ্ছে বুকের মধ্যে, লাশটা খোলার পরে দাড়ি আছে, লাশটা অনেক লম্বা। হঠাৎ করে উনি বললো যে এখন যেটা হচ্ছে এটা, আর ওই হুজুরটা ওই সময় বলছে যে সূরা ইয়াসিন পড়, তোর খবর আছে। এমন সময় হুজুরের কাছ থেকে অনেক মানে বাজেভাবে হাসার শব্দ আসতে লাগলো। উনি কি করলো, ওই হুজুরের সামনেই বিসমিল্লাহির রহমানির রহিম পড়লো। এটার সাথে সাথেই ওই লাশের আকৃতিটা চেঞ্জ হয়ে গেল এবং উনি বুঝতে পারলো যে এত ছোট হয়ে যাওয়ার কারণ কি। দেখলো যে এটা ওনার ফ্রেন্ডের লাশ, এটা যে ফ্রেন্ডকে মাদ্রাসায় রেখে আসলো সেই ফ্রেন্ডের লাশ, জাকিরের লাশ। হুজুর বলছে যে এটাই আজকে বিয়ের খাওয়া, এটাই খাবো, তুই সূরা ইয়াসিন পড়, এটা পড়লে আরো সুবিধা আমার খেতে। হঠাৎ করে হুজুরের শেপ চেঞ্জ হয়ে গেল। শেপ চেঞ্জ হয়ে যাওয়ার পর হুজুর হয়ে গেল, হুজুরটা আসলে বেশ ধারণ করেছিল, কুকুর হয়ে গেল, অনেক বড় কুকুর হয়ে গেল। উনি ওই লাশটা চাটা শুরু করলো। এমন সময় ঘেউ ঘেউ করতে করতে পেছন থেকে আরো কতগুলা কুকুর আসলো এবং উনি ছিটকে চলে গেল 100 ফিট দূরে, এবং উনি বিসমিল্লাহির রহমানির রহিমই পড়ছে, আর কিছু পড়ছে না। তো হঠাৎ করে একটা কুকুর এসে অনেকগুলো, ওই যে কয়টা কুকুর আসলো ওরা কি করলো, ওই লাশটার চারিপাশে থাকলো, মানে ওই লাশটাকে শুকছে বা চাচ্ছে এরকম কিছু একটা, দূর থেকে প্রপারলি দেখা যাচ্ছে না। হঠাৎ করে দৌড়ে একটা কুকুর ওনার পায়ে কামড় দিল। পায়ে কামড় দেওয়ার পর উনি ওই বিসমিল্লাহির রহমানি পড়তে একটু সামনে দৌড়াতে একটা মন্দির পেল, মন্দির ভিতরে ঢুকে গেল। কিন্তু তখন ওই কুকুররা তার পেছা চায় না, তাকে তাড়া করতে করতে মন্দিরের ভেতরে কুকুর সহ ঢুকে যায়। উনি বাঁচার জন্য এত গাছপালা কিছুতেই না ওই মন্দিরের ভিতরে ঢুকে, এবং উনি তো মুসলমান, উনি তো হাফেজ, মানে পরে তিনি হাফেজ হন আর কি, অন্য মাদ্রাসা থেকে। আমি ওনার ঘটনা বলতে যে আমি খুব থয়ে গেলাম। উনি মন্দিরের ভিতরে ঢুকে উনি মন্দিরের মূর্তির উপরে উঠে যায় এবং নিচে কুকুরগুলা সব ওনাকে ধাওয়া করতে করতে নিচে মানে কুকুর চিৎকার করছে আর কি নিচে ওনাকে দেখে। উনি হঠাৎ করে এই মূর্তির মাথা ভেঙে পড়ে যায় নিচে। আসলে ভাই উনি ওনার জ্ঞান নাই, উনি আর জ্ঞান ফিরাতে পারেন নাই, এবং বলেছে যে আমি হঠাৎ করে ঘুমিয়ে যাই, আমার কিছু মনে নাই। ঘুম ভাঙার পরে দেখি যে আমি আমার হাত পা ঠিক মতো নাড়াতে পারছি না, আমার চারিপাশে আমার সারা শরীরে ক্ষত বিক্ষত। আমার মা আমাকে কান্না করছে, মাকে জিজ্ঞেস করলাম তোমরা আমাকে কিভাবে পেলে, তোমরা কোথা থেকে আসলা? কালকে রাতে আমি যা ফেস করছি আমি তোমাকে বলতে পারবো না জাকিরের কি অবস্থা। তোর মা কান্না করতে করতে বলে যে জাকির তো মারা গেছে বাবা। বলে তোমরা কিভাবে খবর পেলা? বলে যে আমাকে তো খবর দিয়ে নিয়ে আসছে, আসলে গতকালকে তোমাদেরকে কাহিনী কি, বলে যে জাকিরকে মৃত অবস্থায় মাদ্রাসার পাশে পাওয়া গেছে এবং তোমাকে পাওয়া গেছে একটা শ্মশান ঘাটের কাছে। বলে কিভাবে? বলে যে ওখানে রাতের বেলা একজন মানে একদল লোক এসে ডেড বডি পোড়াতে এসেছিল, তখন দেখে তুমি পড়ে আছো, ওই জায়গায় ওখান থেকে তোমাকে নিয়ে এসে এবং মাইকিং করে অ্যানাউন্স করে হুজুর যখন খুঁজতে আসে তোমাদেরকে তখন তাকে পাওয়া যায়। তো প্রথমে ভাবা হচ্ছিল যে হুজুর হয়তো বা ওকে জাকিরকে মেরে ওই জায়গায় রেখে ওকে মারধর করে শ্মশানের কাছে ফেলে রাখে। পরবর্তী সময় জিনিসটা ভুল ভাঙে যে না, আসলে হুজুর এরকম কিছুই করে নাই, এটা সামা কোনো জিন দ্বারা ঘটিত ঘটনা। এবং আপনারা জানেন যে জিন তো শেপ শিফট করতে পারে, তো এই জিনই এটা করেছে এবং ওইখানে আশেপাশে মোটামুটি সবাইকে টার্গেট করেছে, সব স্টুডেন্টদেরকে। পরবর্তী সময় কারো কোনো ক্ষতি হয় নাই, কিন্তু লাস্ট মোমেন্টের রাসেল ভাই যে হুজুরটা ছিল ওই মাদ্রাসা চালাতো, আসলে টার্গেটটা উনি ছিলেন, ওই হুজুরটা মারা যান, এটা রোড অ্যাক্সিডেন্ট। এটা ছিল প্রথম ঘটনা।
উনি মানে ওই ভাইয়াটা আর কি একটা গার্মেন্টসে চাকরি করতো চিটগং শহরে একটা গার্মেন্টস চাকরি করতো। তো উনি থাকতোই শহরে, আর ওনার বাবা মানে ফ্যামিলি সবাই থাকতো হচ্ছে গ্রাম সাইডে। এমন সময় ওনাকে রাজি করানো হয় যে মানে ওনাকে বিয়ের ব্যাপারে রাজি করানো হয় যে তোমাকে বিয়ে দিব এই সেই। আর আজ থেকে 15 বছর আগে ওনাদের মানে মোবাইল ছিল, কিন্তু ওনাদের এলাকায় কয়জনের সাথে কাছে মোবাইল দামটা অনেক বেশি ছিল, সেই জন্য মোবাইল এতটা ছিল না সাথে। তো কন্ট্যাক্ট করে ওনাকে অনেক কনভিন্স করা ট্রাই করা হয়, যেটা মেয়ে দেখানো তুমি আসো, এবার ছুটি হচ্ছে তোমার কয়েকদিন মধ্যে। ওই কোনো কিছু একটা ছুটি ছিল 5-7 দিনের, তো উনি অনেকদিন যাবত যেহেতু সীতাকুণ্ডে আসা হয় না, সেই জন্য তিনি প্ল্যান করে এরকম ভাবে একটা প্ল্যান করে ঠিক আছে আমি তোমাদের কথা মেয়ে দেখবো, এবং যথারীতি উনি চিটগং থেকে সীতাকুণ্ড আসেন আর কি। বাস দিয়ে সেদিন নামতে নামতে রাতে 1টা বেজে যায়। ঘটনা সেদিনে রাতেরই। তো বাস থেকে নামার পর উনি ওই নামার বাজারে ওয়েট করছে। তো ওনার ভাষায় আমি একটু বলি যে আমি ওয়েট করছিলাম, ওয়েট করতে করতে রাত 1টার বেশি বেজে যায়, ঘড়িতে দেখে রাত 1টার বেশি বাজে, এবং চারিপাশটা তেমন অন্ধকার না, কিছু আলো আছে, আকাশে পূর্ণিমা মানে কমপ্লিট চাঁদের আলো দেখতে, চাঁদের আলো সবকিছু ক্লিয়ার দেখা যাচ্ছে। তো নামার বাজার থেকে আমার বাড়ি হচ্ছে 3 থেকে 4 কিলোমিটার দূরে। আর যেহেতু আমি একটা বিয়ের প্ল্যানিং এও আছে, তো আমার ব্যাগ ট্যাগ লাগেজ শপিং টপিং করা, এই ব্যাগটা এত ভারী ছিল যে আমি হেঁটে আমার বাড়ি যেতে পারবো না, আর এটাকে টানা উঠতে পারবো মানে মুশকিল। আর ওই মুহূর্তে ওই জায়গাতে কোনো ধরনের সিএনজি বা রিক্সা কিছুই ছিল না, এবং নর্মালি ওই জায়গায় আমি যখন নামি তখন কখনো কখনো পাওয়া যায়, কিন্তু আজ আমি কেন জানি কিছুই দেখছি না। একটা পর্যায়ে দূর থেকে একটা মানে নিচে হারিকেন টাইপের একটা ভ্যান, তো ওই ভ্যানটা আপনি কিভাবে চিন্তা করেন, আমাদের এলাকার ভ্যানটা সেরকম যে ভ্যানের উপরে আবার সিট দেওয়া, বসা যায়, একটু নিচু ভ্যান, উঠে বসা যায় একসাথে, 2টা রো, ওই লেগুনের মতো 2টা রো, এবং এখানে অ্যাটলিস্ট 3 জন করে বসতে পারে, 3-4 জন করে বসতে পারে। উনি দেখলেন যে হারিকেন জ্বালানো অবস্থায় একটা ভ্যান তার দিকে আসছে, সামনে আসে, এবং জিজ্ঞেস করি যে আমি কি ব্যাপার, এই ভ্যানটা আমার দিকে কেন আসছে, এবং ভ্যানটার পিছনে একটা জিনিস রাখা, সাদা কিছু টাইপের, দূর থেকে মনে হচ্ছিল। কাছে আসার পর জিজ্ঞেস করলাম, মানে কাছে আসার পর আমি ক্লিয়ার হলাম ভ্যানটা একটা কাপড় মোড়ানো লাশ নিয়ে আমার সামনে আসছে। তো আমি খুব হতভম্ব হয়ে যাই, আমার এসব জিনিস ভয় লাগে না, আমি অত ভয়ের মানুষ না, আমি এগুলিতে ভয় পাই না। লাশ আসছে তো কি হয়েছে, কিন্তু আমি দাঁড়িয়ে আছি যে আমি কিছু পেলে সাথে যাবো, কিন্তু এর সাথে আমি যাবো না। কিন্তু ওই মুহূর্তে লোকটা আমাকে জিজ্ঞেস করে, আসলে আমি কিন্তু তার ভাষায় বলছি আর কি, লোকটা আমাকে জিজ্ঞেস করে যে আপনি কি কোথায় যাবেন, চলেন আপনাকে আগাই দিই। তো উনি বলে যে না আমি আপনার সাথে যাবো না, আর আপনার সাথে এটা কি, আপনার সাথে তো দেখি লাশ। বলে যে ভয় পাবেন না, এটা কোনো কিছু না, আপনি ওঠেন না, আপনি কোথায় যাবেন, আমিও তো একা, আপনাকে নামাই দিব, ভাড়া যা আছে তাই দিন, আপনি কই যান বলেন তো। বলে যে আমি ভাটের খেল যাবো। বলে যে ভাটের খেল আমিও যেতেছি, চলেন আপনাকে আমি নিয়ে যাবো। তো উনি অনেক কিছু চিন্তা করলো যে এই ব্যাগ নিয়ে যাওয়া সম্ভব না। তো উনি কি বললো, ভ্যানের মধ্যে উঠে নিল, লাশের পাশে একটা ব্যাগ রাখা, মানে কারো ব্যাগ মনে হচ্ছে যে মানে কেউ একটা ব্যাগ নিয়ে রেখে গেছে লাশের সাথে। তো উনি কি করলেন, সাথে মানে ভ্যানে উঠলো, ভ্যানে ওঠার পরে ওনার লাগেজ উঠানোর পর বলে চলেন। তো চলতে চলতে একটা পর্যায়ে ওই গ্রামটা, ওই ভাটেরখিল গ্রামটা, এখানে মানুষজন তার পরিচিত, এলাকার লোকজন তার পরিচিত, এবং ইভেন কি যে ভ্যানওয়ালাও তার পরিচিত। এই ভ্যানওয়ালাটা তার কাছে সে আগে কখনো দেখেন নাই। তো ওই ভ্যানে উঠে যায় এবং ভ্যান দিয়ে রওনা দিয়ে দেয়। তো তাদের বাড়িতে যেতে 2টা রাস্তা পড়ে, একটা হচ্ছে ভালো রাস্তা, একটা একটু ভাঙা রাস্তা, ওইটা ভুইয়া রাস্তা বলে। তো ভালো রাস্তা দিয়ে যাবে এরকম কিছু বলার আগে তিনি মানে চলন্ত অবস্থায় ওই আপনার যে চালকটা তাকে জিজ্ঞেস করলো যে কি ব্যাপার, এই লাশ কোথার থেকে পাইলা। ওই যে এই লাশটা আমাকে থানা থেকে দিচ্ছে, লাশের সাথে ব্যাগ দেখতেছেন না, ব্যাগের মধ্যে লাশের পরিচয়, অ্যাড্রেস, ঠিকানা আছে, আমি এটা পৌঁছাই দিব। বলে যে কোথায় পৌঁছাই দিবা, বলে যে আপনাদের এলাকায় যাবে, আপনি টেনশন করেন না, আপনি চলেন, ভয়টাই পায় না। বলে ভয় পাওয়ার কোনো বিষয় না, কিন্তু কথা হচ্ছে একটা লাশের সাথে দেখতেছি, আমার তো মানে এরকম অভিজ্ঞতা আগে কখনো হয় নাই। তো উনি আসলে ভয় কাটানোর জন্য কোনো কিছু তাকে অ্যাটাক না করে এই জন্যই সে কনভারসেশন চালিয়ে যাচ্ছিল ওই ভ্যানওয়ালার সাথে। তো কনভারসেশন চালানো অবস্থায় ভ্যানওয়ালা যে কখন ভুইয়ার ওই রোডটা দিয়ে ঢুকে গেছে উনি জানেন না। ওই রোডের এক পাশ হচ্ছে খাল, মানে ক্যানেলের মতো, আরেক পাশ হচ্ছে বাঁশঝাড় টাইপের অনেক গাছগাছালি, এবং ওই পাশ থেকে কাউকে দেখাও যায় না, যদি হেঁটেও যায় মানে দিনের আলোতেই ঠিক মতো দেখা যায় না, রাতের বেলা আরো অন্ধকার। উনি চলতে চলতে এক পর্যায়ে দেখলো যে ভ্যানওয়ালা তো কোনো কথাবার্তা বলছে না, তো এরকম অবস্থায় ভ্যানওয়ালার সাথে কথা বলা দরকার। আর লাশটা পাশে, আপনি যদি একটা ভ্যানের পাশে আপনার সাথে লাশ থাকে রাত্রে 1টার দিকে, আপনি কি চিন্তা করবেন, ওনার সাহসের অবস্থা বোঝেন, উনি কতটা সাহস নিয়ে ভ্যানে ওঠেন। এক পর্যায়ে উনি দেখেন যে ভ্যানের সামনে দিয়ে একটা বোরকা পরা মহিলা হেঁটে যায়। এই তো রাতের বেলা বোরকা পরা মহিলা ক্লিয়ারলি রাস্তা ক্রস করে গেল। প্রথমে উনি তেমন একটা আমলে নেন না যে রাতের বেলা হয়তো কেউ যেতে পারে,
তো কথা বলতে বলতে এক পর্যায়ে জিজ্ঞেস করে যে কাহিনী কি, বলে যে সীতাকুণ্ড থানা থেকে লাশটা দিছিল আমাকে, এটা এখন পৌঁছায় দিব। এখন কথা হচ্ছে যে আপনি ওই আশেপাশে যা দেখতেছেন তা কিছু মানে ধরে নিয়েন না। হঠাৎ করে বলতে আরেকটা মহিলা তার সামনে দিয়ে ক্রস করলো, এবং তিনি দেখলেন যে মহিলাটা ক্রস করে উনি পিছনে তাকালো, যে মহিলাটা পিছনে রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছে। এর মাঝখানে তারা কিন্তু ভুইয়া রোডে ঢুকেছে। বলে রাখি যে এলাকার লোকজনরা এই ভুইয়া রোডে তেমন রাত্রেবেলা কেউ প্রবেশ করে না, কারণ ওইখানে অনেক উল্টাপাল্টা ঘটনার বিবরণ আছে অনেকের কাছে। তো উনি এই যে রাস্তাতে ঢুকে গেছে উনি বোঝেন নাই। তো উনি কথা বলতেছে একটি পর্যায়ে দেখে যে আরেকটা মহিলা, 3 নম্বর মহিলা রাস্তা ক্রস করে। তখন এই আপনি কি কিছু দেখলেন, খেয়াল করছেন? বলে যে আমি কিন্তু আপনাকে আগেই বলছি যে আপনি যাই দেখতেছেন এগুলি হল্লো করে যান, এগুলো কিছু খেয়াল করেন না, যাই দেখেন। আরেকটু সামনে আগানোর পরে এরকম করে কয়েকবার তাদের সামনে দিয়ে এরকম মহিলা, একটা বোরকা পরা মহিলা, একজন মহিলা বারবার ক্রস করে যাচ্ছে। তো উনি জিজ্ঞেস করছে ভাই কাহিনী কি? উনি চিন্তা করেন মানে যে যদি কোনো লাশ এরকম ভাবে থানার মধ্যে থাকে এবং লাশের সাথে যদি কোনো অ্যাড্রেস থাকে, আচ্ছা ভাবলাম এটা একটা বেওয়ারিশ লাশ, অ্যাড্রেস থাকলে তো থানা থেকে ফোন দিবে অ্যাড্রেসে বা কন্ট্যাক্ট করা হবে যে আপনার লাশ আছে নিয়ে যান, তাকে কেন লাশটা কেন ভ্যানের মধ্যে চড়িয়ে দেবে? তাকে সে কে? তো ওনাকে জিজ্ঞেস করলাম আপনি কি থানার কেউ নাকি? বলে না আমি থানার কেউ না। তাহলে লাশটা নিয়ে আপনি কোথায় যাচ্ছেন? ভাই একটা কথা বলি, লাশের কিন্তু মাথা নাই। এইটা শোনার পর উনি এখন ঘাবড়ে যাচ্ছে। তো মাথাটা নিচু করে ডান দিকে তাকাইয়ে দেখে তখন পিছনে 4 জন মহিলা বোরকা পরা বসে আছে ভ্যানের মধ্যে, এবং এটা সে বুঝতে পারছিল ভ্যানটা অনেক ভারী লাগছিল, যে ওনার টানতে কষ্ট ছিল, যে ভ্যানওয়ালা ওনার টানতে খুব কষ্ট ছিল। আপনি ভ্যান রিক্সা দিয়ে চললে বুঝতে পারবেন যে রিক্সাওয়ালা আপনাকে নিয়ে কত স্মুথ যাচ্ছে বা আপনার সাথে কেউ থাকলে তার টানতে কত কষ্ট হচ্ছে। ভ্যানওয়ালা টানতে খুব কষ্ট ছিল। হঠাৎ করে তার ডান দিকে তাকে পিছনে দেখে 4 জন মহিলা, ওই বোরকাওয়ালা মহিলা 4 জন তার সামনে বসে আছে। উনি কিছু চিন্তা করে নাই, আর যাই হোক এখন ওনাকে পালাতে হবে। ভ্যান থেকে এক লাফে ওনার লাগেজ রেখে অনেক দূরে মানে দৌড়ে পালিয়ে যায় এবং সূরা নাস পড়তে পালিয়ে যায়। প্রথমে সূরা ইখলাস, প্রথমে সূরা, তারপর সূরা নাস এবং পরে সূরা ফালাক পড়তে খুব জোরে পড়তে পিছনে চলে যায়। দূর মানে ওনাকে কেউ অ্যাটাক করছে না, উনি দূর থেকে দেখতে পাচ্ছেন যে ওই ভ্যানটা একটু সামনে যে থামে, ওই ভ্যান থেকে ভ্যান চালককে 4 জন মহিলা খুব জোর করে টেনে হেঁচড়ে নামায় এবং ওই ভ্যান চালককে ইচ্ছা মতো মারতে থাকে। তো সাহসী যেহেতু বললাম এত লাশ সাথে ভ্যানের মধ্যে চলে আসছে, তার তো অবশ্যই একটা টার্গেট থাকবে যে ভ্যানওয়ালাকে সেভ করবে। যাই হোক উনি দেখছে ভ্যানওয়ালা না কিছু বলছে না, ওদের মারটা খাচ্ছে এবং খুব জোরে মারছে, এবং দূর থেকে ওই যে কাঠ ভাঙার শব্দ যেরকম হয় এরকম দূর থেকে কাঠ ভাঙার শব্দ আসছে। উনি বলে যাই হোক 7-5 চিন্তা করে উনি সামনে আগে গেলেন ঠিকই। উনি ওনার আগানো দেখে ওই 4 জন মহিলা ক্ষেতের মাঝখানে নেমে যায়। এখন ওনার মনে হচ্ছে যে উনি যে জায়গায় আছেন সেই জায়গাটা এখন আর পরিচিত মনে হচ্ছে না। এই গ্রাম তার পরিচিত, তিনি গ্রামের ছেলে, কিন্তু এই জায়গাটা তার আর পরিচিত মনে হচ্ছে না। তিনি দেখলেন লাশ পড়ে আছে, তার লাগেজ পড়ে আছে, লাশের সাথে ব্যাগটাও আছে, ওই 4 জন মহিলাও নাই এবং সেই ভ্যানওয়ালাও নাই। সে দৌড়ে আশেপাশে বাড়ি খুঁজতে লাগলেন। অনেক দূরে অনেক দৌড়াচ্ছে দৌড়াতে একটা বাড়ির সামনে যায়। একটা আম গাছ দেখে মনে হয় যে ভেতরে বাড়ি আছে। আম গাছটা ক্রস করে ভেতরে বাড়িতে যে দরজা নক করতে থাকে। দীর্ঘক্ষণ নক করার পরে রাত তখন অনেক বাজে, অনেক মানে ফজরের রাত ওয়াক্ত। দরজা নক করার পরে লোকজন আসে। কি ব্যাপার ভাই? এই লোকগুলা তো সে চেনে না, কারণ ভুইয়া রোড থেকে বের হওয়ার পর তার বাড়ির দিকে যেতে যে রাস্তাটা পড়ে সেই রাস্তা সবাইকে তিনি চেনেন, কিন্তু এই রাত আর পরিচিত কেউ না। জিজ্ঞেস করে ভাই আমি কোথায় আছি? বলে এটা তো নোয়াখালী, আপনি এনে কি করেন? বলে যে ভাই আমি একটা বিপদে পড়েছি, আমাকে একটু থাকার ব্যবস্থা করে দেন। থপাস করে পড়ে যাওয়ার পরে লোকজনদের মায়া হয় খুব, ওনাকে তারা রাখে, মানে ওনাকে ওদের বাসায় আশ্রয় দেয় সেদিন রাতের বেলা। ওনাদেরকে ওই দিন রাতের বেলা তার ঘটনাটা বলে। তো উনি বলে যে আমি যখন এই ভ্যানের মধ্যে উঠি আমি প্রথমে বুঝতে পারছিল না, পরে দেখি যে একের পর এক আমার এই পরিচিত জায়গা, ওই ভ্যানটা চারিপাশে ঘুরছিল, একই রাস্তায় বারবার ঘুরছিল। তো পরবর্তী সময় ওনারা তাকে বাসে উঠিয়ে দেয় এবং তিনি দিনের বেলায় তার এলাকায় পৌঁছায়, এবং এলাকায় পৌঁছানোর পর সে তার বাবাদের সাথে মানে বাবা মার সাথে দেখা করার কোনো দেরি করে নাই, সাথে সাথে তিনি খবর নেওয়ার জন্য সীতাকুণ্ড থানায় যায়। থানায় যাওয়ার পর শুরুতেই তো পুলিশের সাথে দেখা করবে, একটা লাশের ব্যাপারে কথা বলবে। উনি কি করে আশেপাশের লোকজনদেরকে জিজ্ঞেস করে এরকম কি লাশ আগে আসছিল কিনা। তো লোকজন বলে ভাই আমি তো কিছু বলতে পারবো না, তবে আপনি চাইলে ওই যে লাশটা রাখে আর কি, তার যে লাশটা রিসিভ করে তার সাথে আপনি দেখা করতে পারেন। তো উনি যায় এবং জিজ্ঞেস করে যে কি ব্যাপার, এরকম লাশই গতকালকে কোনো লাশ আসছিল? বলে কি না রে ভাই গতকালকে তো কোনো লাশ আসে নাই। হ্যাঁ তবে একটা গলা কাটা লাশ আসছিল, সেটা 4-5 দিন আগে 4 জন মহিলা রিসিভ করে নিয়ে যায়, 4 জন বোরকা পরা মহিলা, এবং তারা তাদের পরিচয় দিয়ে রিসিভ করে আর কি। আমরা তাদেরকে লাশটা বুঝাই দিই, তারা একটা ভ্যানও নিয়ে আসে সাথে করে। পরবর্তী সময় তিনি গ্রামে চলে আসেন এবং এই জিনিসটা তিনি কাউকে আর শেয়ার করেন না। জিনিস বলে যে আমি আজকে খুব ভয় পেয়েছি, আমার সাথে খুব বাজে ঘটনা ঘটছে, কিন্তু পুরো ডিটেলসে কাউকে শেয়ার করেন না তিনি।
পরবর্তী সময় বিয়ে শাদী হয়, বিয়ে শাদীর পর অনেক পরে একজন হুজুরের সাথে দেখা করতে যান এই ঘটনার ব্যাপারে জানার জন্য, যে তার লাইফের ঘটনা কি হুজুর বলতে পারবে কিনা। তখন হুজুরকে জিজ্ঞেস করে যে আমি ওই দিন রাতে যা দেখেছিলাম তার আলোচনা করবা, সেটা দেখে আপনি কি আপনার রায় দেন বা আপনার কি মনে হয়, আমি কি মানে উনি আসলে মেন্টালি সিক হয়ে গেছিল, বিয়ের পরে ফ্যামিলিগত প্রবলেম দেখা দিচ্ছিল কিছুদিন পর পর। তো উনি এরকম হুজুরকে দেখান যে ওনার লাইফে যে ঘটে গেছিল ঘটনাটা কি ওনার মানে পার্সোনাল জীবনেও এফেক্ট করছে কিনা। পরে হুজুর বলে আসলে আপনি চিন্তা করেন না, এসব জিনিসগুলো চলে যাবে, আপনি পানিটা খেয়ে। আর আপনাকে আমি একটু ক্লিয়ার করে বলি, আপনি যে ঘটনার আগে ফেস করেছিলেন সেইটা 4 জন জিন আসলে ওই জিনটা ওই ডেড বডিটা নিয়ে একটা বাজে কাজ করার প্ল্যান করছিল। আর যেই লোকটা ভ্যান চালাচ্ছিল সেটা জিন তার মানে পজেস ছিল আর কি, আসল করেছিল জিনরা। পরবর্তী সময় রাসেল ভাই ওই ভ্যানওয়ালাকে কিন্তু ওই এলাকায় পায় এবং ভ্যানওয়ালাকে দেখতে পায়, কিন্তু ভ্যানওয়ালাকে নর্মাল অবস্থায় পায় না, পাগল অবস্থায় পায়। ওনাকে রাস্তায় দেখতে মানে ওনার এলাকায় কিন্তু ওই ভ্যানওয়ালাকে দেখতে পায়, দেখেছিল কিন্তু পাগল অবস্থায়। এটা ছিল রাসেল ভাই সেকেন্ড ঘটনা। সুফি সাফাত হোসেনের ছোট ছেলের নাম শাহ আলী। তো ও আমাদের এলাকায় আমাদের বড় ভাইয়ের একটা মেডিসিন দোকানে আমরা বসেছিলাম, ও ওখানে বসা ছিল। বাইরে ভাই কথা প্রসঙ্গে ও একটা ঘটনা আমাদের বলতে শুরু করলো। শাহ আলী বললো যে আমার জীবনে দেখা একটা তাজ্জব ঘটনা, যে আমাদের বাড়িতে অলা ভবানী বাড়িতে ওইখানে একদিন আব্বু মানে সাফাত সাহেব টিউবওয়েল কারার জন্য লোকান, তারা টিউবওয়েল কারার জন্য প্রিপারেশন নেয় এবং তার জন্য যে টুল লাগে বা উঁচা করার জন্য যে চেয়ার লাগে, তো চেয়ার দিয়ে কাজ শুরু করলেও যখন পাইপের উচ্চতা বেড়ে যায় তখন একটা ছোট টুলের প্রয়োজন হয়। সেই টিউবওয়েলের ওয়ার্কাররা শাহালিকে বলে যে তুমি আমাদেরকে একটা ছোট টুল বা মুড়া এনে দাও। তো শাহালি ঘরের ভিতরে যে একটা টুল দেখে ছোট, যে টুলের উপর সুফি মামা আগরবাতি মোমবাতি রাখতো, প্রতিদিনই জ্বালাতো। সেই টুলটা কোনো ছোট ছেলে তখন প্রাইমারিতে পড়তো, তো কোনো কিছু না মনে করে ওই টুলটা এনে ওই পারিশ্রমিকদের দেয় যাতে তারা কাজ করতে পারে। পারিশ্রমিক কাজ শুরু করে এমনকি তাদের কাজ যথারীতি চলে, পাইপ উঠাচ্ছে নামাচ্ছে, পানিও পড়তেছে। তো এইভাবে তারা কাজ সম্পন্ন করে। সম্পন্ন করার পরে ওই সময় আবার সুফি সাহেব বাড়িতে ছিলেন, বাইরে ছিলেন। তো কাজ সম্পূর্ণ করার পরে তারা পাইপের সাথে সেট আপ দেওয়ার পরে চেক দেওয়ার জন্য কলটা চাপ দেয়। অনেক চাপাচাপির পরে তারা পানি পায় না, শুধু মানে চাপতেছে ঠিকই, বাতাস আসতেছে কিন্তু কোন রকম পানি উঠতেছে না। তো তারা মানে প্রচন্ড রকম তাজ্জব হয়ে গেল, এটা কিভাবে সম্ভব যে আমরা পানি বের করে বালু ফেলে, পানির সাথে বালু ফেলে আমরা পাইপ গাছতে এমনকি টিউবওয়েল সেট আপ দিচ্ছে, এই টিউবওয়েল কেন এখন পানি উঠতেছে না এটা তারা হিসাব মিলাইতে পারলো। ইন দ্য মিন টাইম সুফি সাহেব বাড়িতে আসছে, আসার পরে সুফি সাহেবকে বলতেছে যে হুজুর আমাদের টিউবওয়েলে তো পানি উঠতেছে না। তখন সুফি সাহেব বলে পানি না ওঠার কি কারণ? তখন বলে যে আমাদের সাইডে সেট আপের কোনো সমস্যা নাই, এই কারণটাই আমরা বুঝতে পারতেছি না, এই কারণটা। তো উনি বলে যে ঠিক আছে তোমরা একটু ওয়েট করো, আমি একটু ঘর থেকে আসতেছি। মানে উনি ওনার রুমে গেলেন, উনি জাস্ট ওনার জন্য গেলেন। যে কিছুক্ষণ উনি রুমের ভিতর থেকে দূর পেরে বের হয়ে আসতে, এই আমার ঘরের আসন মানে আমার টুলটা কোথায়, যে টুলটা আমি আগরবাতি মোমবাতি রাখি। তখন আলী বলতেছে আমি তো ওইটা এনে কলশ্রমিকদের দিচ্ছি। তো সে দেখে যে টুলটার উপরে দাঁড়ায় কাজ করছে, তখন সে বলতেছে সর্বনাশ হয়ে গেছে, আমি আমার সাধনার যত পাওয়ার আমি এই মানে এই টুলটা আমার আসন, আমার যত সাধনা পাওয়ার তাদেরকে আমি এই টুলের মাধ্যমে আমি কল করি, এই টুল দিয়ে ব্যবহার করে এই টুল পাড়া দিয়ে ওরা কাজ করতে দেখে এই টুলের যাদের পাওয়ার আছে তারা এই অভিশাপে এই কল থেকে পানি উঠতেছে না, এমনকি উঠবেও না, এটাকে নতুন ভাবে কাটতে হবে তাহলেই উঠবে। তো এই ঘটনা যখন আমি ও আমার বড় ভাই শাহালির কাছ থেকে শুনলাম, তখন আমরা কিউরিয়াস ছিলাম যে সুফি সাহেবের কাছ থেকে হয়তো এর চেয়ে একটু মজাদার আকর্ষণীয় ঘটনা কোনো ঘটনা পাবো। তো একদিন সুফি মামা আসলো ওই দোকানে, বড় ভাইকে বলেই রাখলাম যে ওনাকে আসতে বলেন, আমরা একটু শুনি মজার হবে। তো উনি একদিন আসলো, আমরা সবাই মিলে আড্ডা মারার পর ওনাকে আমি জিজ্ঞাসা করলাম যে আচ্ছা মামা আপনি তো এই জীবনে আমরা জানি আপনি অনেক কিছু করেন, চিকিৎসা করেন, অনেক কবিরাজি করেন, তো আপনার জীবনে চমৎকার কোনো ঘটনা থাকলে বা ভয় বা অতিভূতি কোনো ঘটনা থাকলে আমাকে বলেন। তখন সে বলতেছে আমার জীবনে তো অনেক ঘটনাই আছে, কোন ঘটনা বলি, তবে আমার জীবনে সাধন শুরুর পর্যায়ে একটা ঘটনা তোমাদের বলতেছে যেটা আমার জীবনে মোড় ঘুরিয়ে দিয়েছে, আমার চরম ক্ষতি করে ফেলছে। বলেন তাহলে বলেন শুনি। তো আমরা তার কথা শুনতেছিলাম। সুফি মামা বলতেছে যে আমি যখন প্রথম জীবনে আমি তরিকত লাইনে ঢুকে আমার পীর মুর্শিদের দোয়াতে আমি আমল শুরু করি, এই আধ্যাত্মিক আমল, তখন আমি আমলরত অবস্থায় চিল্লারত অবস্থায় এক পর্যায়ে আমার আমলের সফলতা শুরু হয় এবং সে পর্যায়ে অনেক আলামতের মধ্যে আমলের চরম পর্যায়ে মানে সাধনা শেষের দিকে আমি একজন মানে সাদা কাপড় পরিহিত একজন ব্যক্তিকে আমার সামনে হাজির দেখতে পাই। তো তাকে হাজির দেখার পরে আমি তাকে সালাম দিয়ে তার পরিচয় জানতে চাই। তো আমি তার পরিচয়, সে একজন জিন, এমনকি সে বয়স্ক। সে পরিচয় দেওয়ার পরে আমি তার কাছে আবদার করি যে আপনি আমাকে সব অবস্থায় সাহায্য করবেন, আমাকে সুরক্ষা দিবেন। তখন সে জিন বলে যে হ্যাঁ আমি তোমার সত্যে রাজি আছি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত আছে? তখন সে বলে যে আমি তোমাকে প্রোটেকশন দিব, তোমার বাড়ি বা তোমার আশেপাশে যখন প্রয়োজন হবে আমি সাপের বেশে বা সাপের রূপ নিয়ে আমি তোমাকে প্রোটেকশন দেবো।
আর সবচেয়ে বড় কথা, তোমাকে আমাকে চিনতে হবে, এই দায়িত্ব এবং কি এই ওয়াদা বা এই প্রমিস তুমি আমাকে করো। তখন সে দেখলো যে অবশ্যই আমার সাথে যেহেতু সে প্রমিস করছে, আমাকে প্রমিস তো তার সাথে করতে হবে। তো সে এই প্রমিসে রাজি হয়ে যায়। তো এতে এই প্রমিসের পরে সে তার সাথে রেগুলার যোগাযোগ করে, এমনকি তার মাধ্যমে তার ফিল্ডে তার দিন দিন উন্নতি থেকে উন্নতি হতে থাকে, এমনকি সে তার কাজে বেশ নাম প্রসার করে ফেলে, এমনকি সে টাঙ্গাইল শহরে বেশ জনপ্রিয় একটা মানুষ হয়ে ওঠে। যারা পুরানো আছেন, সুফি সাকফাত, উনি টাঙ্গাইল পৌর উদ্যানে বসতেন, ওনাকে মোটামুটি সবাই চিনে, যারা টাঙ্গাইলে আছেন মোটামুটি চিনবেন আপনারা। তো সুফি সাকফাত মামা তখন বলেছে, আমি এই কাজ করার পরে আমার ফ্যামিলিতে মেম্বার, আমি আমার ওয়াইফ, এমনকি আমার 3 বাচ্চা, তো আমাদের এই একটা নতুন বেবি হলো। তো বেবি হওয়ার পরে আমরা সেই বেবিটাকে খুবই আনন্দিত। তো একদিন আমি বাড়িতে আসছি, এসে দেখি যে পাশের বাড়িতে অনেক বাচ্চাদের হয়েছে, লোকজনের হয়েছে। আমি দুপুরে পাশের বাড়িতে যাই, দেখি যে একটা সাপকে ঘিরা তারা মারার জন্য খুব প্রস্তুত হয়ে গেছে। একটা সাপকে ঘিরা সবাই মিলে হইচই করতেছে সাপটাকে মারবে, আর সাপটা একটা গর্ত মাটির দুয়ারের গর্তের মধ্যে লুকাই আছে। আমি যাই দেখি যে সাপটা আমারই পরিচিত, যে সাপ যে রূপ নিয়ে আমাকে দেখা যায় মাঝে মাঝে, সেই সাপটা তার মাথায় একটা লাল দাগ দেওয়া আছে। তো আমি তো বললাম যে সর্বনাশ, এই সাপ যদি মারা যায় তো আমার প্রচন্ড ক্ষতি হয়ে যাবে সব দিকে। তো আমি সেই সাপটাকে সেই প্রতিবেশী বাচ্চা বা অন্য বড়দের হাত থেকে বাঁচিয়ে আমি আমার বাড়িতে নিয়ে আসি। তারা জানে যে আমি সাপ বা কবিরাজি চিকিৎসা করে এটা আমি করতে পারি। আমি তো সাপটাকে উঠিয়ে আমার বাসায় এনে আমার নির্দিষ্ট জায়গায় ছেড়ে দিই। তো এইভাবে চলতেছিল, খুব ভালোই আমাদের দিনকাল চলতেছিল, আলাদা চলতেছিল। তো একদিন আমার যে ছোট বাচ্চাটা হয়েছিল, ওই বাচ্চাটাকে আমার ওয়াইফ গ্রামের লোক আগের দিন ওই মেয়েদের কাপড় 2 দিকে বেঁধে, ঘরে 2 কানিতে বেঁধে ওই বাচ্চা ওই কাপড়ের মধ্যে রেখে দোলনা তৈরি করতো। তো ওই দোলনার মধ্যে আমার বাচ্চাটাকে রেখে আমার ওয়াইফ পানি আনতে যায় ঘরের বাইরে। তো ঘরের বাইরে পানি আনতে যে ফিরে এসে দেখে যে বাচ্চাটা যে কাপড়ের দোলনায় ধরতেছে, তার ঠিক উপরে বাঁশের আড়ে একটা সাপ, বড় সাপ জড়িয়ে ওই বাচ্চাদের দিকে ধরতেছে, সাপের সাথেও সাপও সেই বাচ্চার সাথে ধরতেছে। তো এই অবস্থা দেখে তো আমার স্ত্রী তো দেখেই অবাক যে আমার বাচ্চাটাকে কামড় দিয়ে ফেলে কিনা। সে চিৎকার করে বাইরে আসতো। আমি তখন বাসায় বাঁশের আড়ে তৈরি করার জন্য বাঁশ কাটতেছিলাম। আমাকে এসে আমার স্ত্রী চিৎকার দিয়ে বলতেছে যে বাবুর উপরে দোলনার উপরে সাপ। তো আমি ওইখানে যাই দেখি যে সাপটা সত্যি ধরতেছে, কিন্তু সাপের যে মুখের বরাবর যে লাল দাগটা সেটা আমি দেখতে পাইনি। তো আমার কথা হচ্ছে আমার বাচ্চারা এমন ভাবে ধরতেছে যে আমি ভয়ে আমার হাতে যে বাঁশ কাটার যে ধারালো দাঁত ছিল, সেই দাঁতটা দিয়ে বাচ্চাকে বাঁচানোর জন্য আমি সাপটাকে কোপ মারি। একটা কোপ মারাতে সব 2 খণ্ড হয়ে 2 পাশে পড়ে যায়। মাটিতেও পড়া শেষ সাপটা ধোয়া মেলে উধাও হয়ে যায়। ঠিক তখনই আমি বুঝতে পারলাম যে আমি আমার জীবনের সবচাইতে বড় ভুলটা করছি। আমি আমার নিয়ামত, আমার সাধনার সর্বোচ্চ শক্তিকে আমি নিজে হাতে ধ্বংস করে ফেলছি। সাথে সাথে আমি পাশে দেখিয়ে দিয়েছি আমার স্ত্রী অজ্ঞান হয়ে পড়ে গেছে, বাচ্চা তো বাচ্চার মতোই আছে। তো এই অবস্থাকে আমার স্ত্রীকে জাগে কোনোভাবে পরিবেশ সম্বন্ধে আমি আমার পীর সাহেবের কাছে যাই, এটা গাজীপুরে। তো দরবার শুনতে যাওয়ার পর আমি আমার সে তার পীর সাহেবকে জানাই যে এরকম কথা, যে হুজুর আমার তো এত বড় অন্যায় হয়ে গেছে, আমি এখন কি করবো। তখন পীর সাহেব কিছুক্ষণ চোখ বন্ধ করে থেকে বলে যে তুমি তোমার জীবনে সবচেয়ে বড় ভুল করছো, এটা প্রায়শ্চিত্ত তোমাকে করতেই হবে। তখন সে বললো এটা কিভাবে হবে, কেমন হবে, আমাকে এর মধ্যে করণীয় কি। তখন সে বলতেছে যে আপনি তোমার একটা কাজ করতে হবে, তোমাকে আরেকটা চিল্লা দিতে হবে, যে চিল্লা দিয়ে তুমি তাকে আনছিলে সেই চিল্লা দিয়ে তার সঙ্গীদের তোমাকে হাজির করতে হবে, তাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে। ঠিক সে বললো যে তারপরে কি আমার সমস্যার সমাধান হয়ে গেলো যাবে হুজুর। তখন তার পীর সাহেব বলে যে না, এই সমস্যার সমাধান হয়তো বা এটার সমাধান বলো তুমি, এটা যদি সফল হবে এই ছেলে, তাহলে তুমি বেঁচে যাবা, কিন্তু তোমার ওয়াইফ আর তোমার বাচ্চারা বাঁচানো কঠিন হবে। তো এই অবস্থার পরে সে চলে আসে, সে চিল্লা শুরু করে। তার কথা হলো রাত্রিবেলা তাকে একটা ঘরে থাকতে হবে, সে চিল্লা শুরু করে। ঠিক এই চিল্লারত অবস্থায় একদিন তার পাশের ঘর থেকে তার ওয়াইফ, সে যে ঘরে চিল্লা দেয় সে ঘরে তো কেউ যাবে না, তো পাশের ঘর থেকে ওয়াইফের চিৎকার শুনে সে চিল্লারত অবস্থা থেকে ছুটে এসে বেরিয়ে এসে দেখে যে তার ওয়াইফ পড়ে আছে, মাটির উপরে যে বিছানা তৈরি করা হয়েছে পড়ে আছে, আর তার ওয়াইফের পায়ের দিক থেকে একটা সাপ দিয়ে চলে যাচ্ছে। এটা দেখার পরে সে দেখে যে তার ওয়াইফের পায়ে সাপের কামড়। তো এই অবস্থায় দেখে সে তার ওয়াইফ মৃত অবস্থায় সে তার ওয়াইফকে পায়। তো এই তো আসলে যে মানুষের জীবনে অনেক অপাতিক ঘটনা ঘটে যায়, যেগুলো আসলে বিশ্বাস না করে কোনো উপায় থাকে না। তো আমি যে ঘটনাটা প্রথম বলবো সেটা হচ্ছে আমার নিজের সাথে ঘটে যাওয়া এই কিছুদিন আগে, গত 1-1.5 মাস আগের একটা ঘটনা। তো সেদিন ছিল শুক্রবার, আমি সন্ধ্যার আজান পড়ে গেছে, আমি অজু করে আমার বেডরুম থেকে জায়নামাজটা হাতে নিয়ে চিন্তা করছি ড্রয়িং রুমে যেয়ে আমার নামাজটা আমি কাজটা করি, নামাজটা করবো আর কি। তো ঠিক আমি ড্রয়িং রুম থেকে আমার বেডরুম থেকে হেঁটে যখন আমি ড্রয়িং রুমের মাঝখানে এসেছি, ডাইনিং স্পেসে এসেছি, তখন ডাইনিং স্পেসে আমি এরকম সময় দরজায় নক হয়েছে আমার। তো দরজায় নক হলো, 1-2বার টক 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 করে নক হলো। তো আমি বললাম যে কে, আমি ডাইনিং থেকেই বললাম যে কে, কোনো শব্দ হলো না। তো আমার এক হাতে জায়নামাজ, আমি দাঁড়িয়ে আছি ডাইনিং স্পেসের মাঝখানে, চেয়ারটা ধরে কাছাকাছি। তো আমি হেঁটেই ওইখান দিয়ে চলে যাবো ইয়াতে, আপনার মেন ডোরটার কাছে আমার। তো আমি আবার বললাম কে, কোনো শব্দ নেই। তারপর আরেকটু কাছে যেয়ে যখন জিজ্ঞেস করলাম কে, তখন বাইরে থেকে
শব্দ আসলে, এই বাবন দরজাটা খুলো। তো দরজাটা আমি ঠিক চিনতে পারলাম না যে কে ডাকলো, কিন্তু স্পষ্ট ভাবে ডাকলো, এই বাবন দরজাটা খুলো। তো দরজাটা খুললাম, দরজাটা খুলে দেখলাম আমি আমার শ্বশুর দাঁড়িয়ে আছেন। তো শ্বশুর দাঁড়িয়ে আছেন, তার পিছনে 2টা ব্যাগ নিয়ে তার ড্রাইভার, তার ঠিক বাম পাশে তার ছোট মেয়ের যে একটা ছেলে আছে সে, আর তার পাশে আরেকটা মেয়ে দাঁড়ায় আছে একই বয়সে, 8-10 বছর হবে, দুজনের খুব হেলদি একটু স্বাস্থ্য। তো তার আছে, আমি সালাম দিলাম, বাবা আসসালামু আলাইকুম। তো উনি বললেন ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি? আমি বললাম জি ভালো আছি। বাবা আপনি কেমন আছেন? তো আমাদের কুশল বিনিময় করে বললাম যে বাবা আসেন, আমাদের আবার গেটটার মাঝখানে একটা গ্রিলের মতো আছে যেটাতে আমরা সিকিউরিটির জন্য, ওইটা খুলে দেওয়ার পরে গেটটা ওপেন হয়ে যায়। তো আমি ওইটা খুলে দিলাম, বাবা ভিতরে আসলেন। তো আমি ড্রয়িং রুমে ঢুকে গেলাম, যেহেতু আমি ড্রয়িং রুমে নামাজ পড়বো। তো আমি দেখলাম যে বাবার পাশে যে ছেলেটা দাঁড়িয়েছে সেটা হলো আমার ছোট শালিকার আর কি ছেলে, নাবেদ, একটু হেলদি ছেলেটা দেখতে, একটু কালো। তো তার পাশে যে মেয়েটা দাঁড়ায় আছে একই বয়সের, এবং সে একটা শর্ট স্লিভ জামা পরে আছে, চুলগুলো ঘাট পর্যন্ত কাটা, আমার দিকে তাকায় হাসতেছে। আর নাবেদ আমার দিকে তাকায় আছে। তো আর পিছন থেকে ড্রাইভার আমাকে বললো ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি বললাম হ্যাঁ তুমি কেমন আছো রফিক, আসো ভিতরে আসো। তো আমি ভিতরে, বাবা আসেন বলে গেটটা খুলে দিয়ে আমি ড্রয়িং রুমে চলে গেলাম। কিন্তু আমি নামাজে যাইতে যেতে চিন্তা করতেছি যে এই মেয়েটাকে, কারণ ওকে আমি কখনো দেখি না, এরা আমাদের ফ্যামিলির মানুষ, সবাইকে আমি চিনি মোটামুটি। তো নামাজে দাঁড়াইতে তখন আবার চিন্তা করলাম হয়তো আমার এই শালীর হাজবেন্ডের ফ্যামিলির কেউ হবে, তার ভাই অথবা তার কোনো রিলেটিভ, তাদের হয়তো নাবেদের সাথে, নাবেদ যেহেতু আসছে তো তার সাথে আসছে। তো আমার বাবা, আমার শ্বশুর আমার বাড়িতে বাসায় আসলে কিন্তু খুব একটা বেশিক্ষণ থাকেন না, 2-3 ঘন্টা থাকেন, মেয়ের সাথে গল্প টল্প করেন, মেয়ের সাথে কিছু কাজ টাজ আছে ভাই সংক্রান্ত, তো সেগুলো নিয়ে তারা চন্দ্র করে তারপরে চলে যায়। তো আমি নামাজের মধ্যে মেয়েটার কথা, বাচ্চা মেয়েটার কথা বলতেই পারতেছিলাম না, বারবার আমার নামে সুরা পড়তেছিলাম, আমার বারবার চিন্তা বলতে আসতেছিল যে মেয়েটা কে। আমি তো চিন্তা পারলাম না। তো নামাজ শেষ করলাম, নামাজ শেষ করে যখন আমি ফরজ নামাজ শেষ করে আপনার সালাম ফিরিয়েছি, সালাম ফিরিয়ে দেখি আমার ওয়াইফ আমার পিছনে এসে দাঁড়ায় আছে। তো আমি আমার ওয়াইফকে জিজ্ঞেস করলাম এই মেয়েটা কে। তো আমি তখন সুন্নত নামাজ আমার বাকি আছে। তো আমার ওয়াইফ বললো যে কোন মেয়ে? আমি বললাম এই যে নাবেদের পাশে দাঁড়ায় ছিল যে মেয়েটা আসছে, এই মেয়েটা কে? বলে নাবেদের সাথে তো কোনো মেয়ে আসে নাই, তুমি কি দেখলাম? আমরা কি বলো তুমি? আমি তো বসার থেকে দাঁড়ায় গেছি, দাঁড়ায় বললাম যে এই কি বলতো, তুমি আমার সাথে কান করতেছো? আমি নামাজের মধ্যে দাঁড়ায় আছি, তুমি এটা কি করতেছো? একটা বাচ্চা মেয়ে দাঁড়ায় ছিল নাবেদের সাথে, আমার দিকে তাকায় হাসতেছিল তার, এবং রাসূল ভাই বিশ্বাস করেন এই যে এখন যে আমি তাকে বলতেছি আপনাকে এই ঘটনাটা, আমি মেয়েটাকে দেখতেছি, মানে এত জীবন্ত। তো আপনি এখনো দেখতে পাচ্ছেন? এখনো দেখতে পাচ্ছি। আমি এখন ওই সিটটা দেখতেছি যে মেয়েটা, আমার শ্বশুর দাঁড়ায় আছে পাঞ্জাবি পরে, তার পাশে নাবেদ এবং তার পাশে মেয়েটা, মানে 3 জনের দরজাটা বন্ধ হয়ে গেছে, ব্লক হয়ে গেছে, আর পিছনে ড্রাইভার দাঁড়ায় আছে এটা ব্যাগ নিয়ে। তো মেয়েটাকে আমি দেখতেছি, আমার দিকে তাকায় পরিষ্কার হাসতেছে। আর নাবেদ জীবন আমাকে দেখলে একটু সবসময় একটু এরকম জড়ো থাকে, ওরকম একটু হয়ে গেছে। তুমি এটা আমার চেহারা দিকে তাকায় হাসতেছে। আমরা আমি কি বলতেছো তুমি? আমি দেখলাম যে মেয়েটা নাবেদের সাথে দাঁড়ায় ছিল, এবং মেয়েটাকে আমি তো আগে কখনো দেখি নাই, কার যে মেয়ে। তখন ওই বলে যে এই তুমি নামাজ শেষ করো, তো নাবেদের সাথে কেউ আসে নাই। তো আমি তাড়াতাড়ি সুন্নত নামাজটা শেষ করলাম, কিন্তু আমি মেয়েটার কথা বলতেই পারলাম না। এবং আমি একটু অনুভব করলাম যেন যখন আমি নামাজে দাঁড়াইছিলাম ওরা যেন হেঁটে গেল, ওই মেয়েটাকেও দেখলাম যে আমি আমার ভিতরে ঢুকলো, আমার বাসার ভিতরে ঢুকলো। তো আমি নামাজটা শেষ করে আমি গেলাম হলো আমার ইয়াতে, আমি আমার বেডরুমে দেখলাম যে বাবা ওইখানে চেয়ারে বসে নামাজ পড়তেছেন, আমার ওয়াইফ আমার কিচেনের মধ্যে। আমি ওকে যা পিছিয়ে যায় বললাম এই তুমি কি সত্যি আমার সাথে কান করতেছো না? মেয়েটা কে বলো? তুমি কি বলতেছো, কি না কি দেখছো? আসলে কি এরকম কোনো মেয়েই তো আসে নাই। বাবা আসছে, রফিক 2টা ব্যাগ দিয়ে গেল, এই যে ডাইনিং টেবিলের উপরে রাখা আছে ব্যাগ 2টা, আমার শাশুড়ি আর কি এইটা ওইটা রান্না করে পাঠায় সবসময়। তো এই যে টেবিলের উপরে রাখছে, আর হলো বাবা তো নামাজ পড়তে, নাবেদ তো এই যে ঘরে, তো তোমার ছেলের ঘরে ইয়া করতেছে, টিভি দেখতেছে। আমি বললাম যে না আমার তো মিলাইতে পারতেছি না। আমি করি না, আমি কষ্ট দেখছি, আমি এরকম ভুল দেখতেই পারি না, কারণ এটা ভুল দেখার মতো একটা সময় না। মানুষ তো অন্ধকারে বা অন্যরকম কিছু একটা মুভমেন্টে দেখে ঘুম থাকলে। আমি এখন পুরো সেন্সের মধ্যে আছি, আমি পুরো সজ্ঞানে আছি, এখন তো অজ্ঞান না বা আমি একটা কিছু দেখবো যে হ্যালুসিনেশন হবে আমার। তো আমি বললাম যে না মিতা এটা ঠিক না, আমি দেখছি কাউকে, তুমি একটু চেক করে দেখো। তো আমি নাবেদের কাছে গেলাম, নাবেদের কাছে জিজ্ঞেস করলাম এই নাবেদ তোমার সাথে মেয়েটা কে আসছে? নাবেদ আমার দিকে বলে খালু আমার সাথে তো কেউ আসে নাই, আমি নানা ভাইয়ের সাথে আসছি। তো আমি এই ঘর ওই ঘর, আমি মনে করলাম যে আসলে কি আমার সাথে মিতা একটু দুষ্টামি করতেছে, নাবেদকে হয়তো শিখায় রাখছে। তবে এই ঘর ওই ঘর আমার 3-4টা ঘর আমি পুরো ঘর খুঁজে খুঁজে দেখলাম যে না আসলে কেউ নেই, মানে ওই রকম কেউই আসে নাই। তাহলে আমি কাকে দেখলাম আসলে? তো আমার মনের ভিতরে আসলে যে জিনিসটা জাগলো যে আমি এরকম জলজান্ত একটা মেয়েকে দেখলাম আমার চোখের সামনে, দরজা খুলে আমার দিয়ে তাকে হাসতেছে। আমি তার সাথে সাথে আবার ইয়াতে চলে গেছি, দরজাতে চলে গেলাম। তো দরজাটা খুলে গিয়ে আমি গেটটা খুললাম, গেটটা খুলে দেখলাম যে সিঁড়ি দেখা যাচ্ছে, বাইরের বারান্দায় লাইট জ্বলতে, সিঁড়ি স্পেসে যে লাইট জ্বলতেছে, উপরে যাওয়ার নিচে যাওয়ার সিঁড়িগুলো দেখা যাচ্ছে। তো আমি আসলে কোনো ব্যাপারে পুরো ব্যাপারটা এই যেন একটা, যতক্ষণ আমার শ্বশুর ছিলেন ওনাকেই শুধু আমি জিজ্ঞেস করি নাই বাবা আপনার সাথে কে ছিলেন, কারণ হয়তো উনি আবার অন্য কিছু ভাববেন। তো আমি আমার ওয়াইফ তারা চলে যাওয়ার পরে আমি তাকে বললাম যে মিতা না এটা আসলে আমি কাউকে দেখছি। আমি কিন্তু এরপরে রাসেল ভাই ঘটনাটা আপনাকে আর কি আমি যে এত জীবন্ত ছিল যে আমি কিন্তু রেকর্ড করে আপনাকে পাঠিয়েছিলাম, যার জন্য আপনি আবার ফোন করেন যে সাকাত ভাই আসেন এখানে এসে ঘটনাটা বলেন। তো এখানে আসলে কি, তো আমাদের যে বাড়িটা আছে, আমি যে বাড়িটার মধ্যে থাকি, বাড়িটা হলো 7তলা বাড়ি। তো ওই 7তলা বাড়িতে যে সিঁড়িটা আছে, সিঁড়িটার মধ্যে কিছু কিছু ঘটনা ঘটে আর কি, যেগুলো যেমন আমার 7তলাতে আমি বাগান করি,
তো দেখা যায় যে ফ্রাইডে এবং আপনার এই স্যাটারডেতে আমি বাসায় থাকি যখন, তো আমি ছাদে যাই কাজ করি, মানে সকালবেলা ছাদে যাই, গাছগুলো পরিচর্যা করি, অনেক গাছগুলো সবজি বাগান আছে আমার এখানে। তো হঠাৎ করে একদিন আমি এই ঘটনাটা এটার সাথে রিলেটেড মনে হয় যে ওই ঘটনাটা কয়েকদিন আগে আমি ছাদে বসে কাজ করতেছি সকালবেলা, তো আমার একটা বিড়াল আছে, বিড়ালটা আমার সাথে সাততলায় যায়, ও একদম ছাদে যায়, আমি যে কাজ করি ও পাশে বসে থাকে, আমি রাসেল ভাই আপনাকে ছবি দেখাবো যে হঠাৎ করে একদিন ও আমার সাথে গেছে, আমি সকালবেলা কাজ করতেছিলাম, মাটি ইয়ে করে সারটা দেওয়ার করতেছিলাম, প্রস্তুতি নিচ্ছিলাম, বিড়ালটাকে দেখলাম ঘর 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 করে শব্দ করলো। এই জিনিসটা আমি আমার ফেসবুকে শেয়ার করছিলাম। তো আমার সাথে মোবাইল আছে, আমি হঠাৎ করে কাজ ফেলে বিড়ালের দিকে তাকালাম, দেখলাম যে ও আমার গাছের নিচে বসে আছে, আমার মরিচ গাছ আছে, বোম্বাই মরিচ গাছ, মরিচ গাছের নিচে, এবং সে মানে এরকম অ্যাবনর্মাল অ্যাটিটিউড করতেছে, মানে ওর ঘর ঘর যেমন বিড়াল। তো আমি আবার দেখলাম যে ওদের একটা দিকে তাকায় আমার ঠিক পিছনে, আমার পিছনটার দিকে তাকায় ওরকম গড় গড় শব্দ করতেছে। তো আমি আমার পিছনে তাকাইলাম, তো আসলে আমার একটা অনুভূতি হলো কি যে আমার চুলগুলো খাড়ায় গেল, আমার সারা শরীরের মধ্যে কেমন একটা অনুভূতি হলো, মনে হলো যে ও একটা কিছু দেখতেছে। বিড়ালটা তারপরে ওইখানে বসে কিছু মানে এরকম অ্যাবনর্মাল আচরণ শুরু করলো যে আমার ভয় লেগে গেছে। আমি ঠিক একদম অনুভব করলাম যে আমার পাশে কেউ একজন আছে, বা আমার পিছনে, ঠিক আমার পিছনে আছে, এবং সে মুভ করতেছে, বিড়ালটাও তার মাথাটা ঘুরে দিচ্ছে, মানে বিড়ালটা একদিকে তাকায় এরকম করতেছে না, বিড়ালটা ঘুরতেছে, অথচ আমার পিছনের দেয়ালটা একদম একটা দেয়াল, তার পিছনে খালি স্পেস, মানে 7তলার উপরে যাওয়া হয় আর কি, বাইরের টোটাল খোলা স্পেস গুলো, ভর দুপুর বেলা, মানে সকালবেলা, মানে 11টা বাজে এরকম। তো এরকম সময় বিড়ালটা যে অ্যাটেন্ড করে, আমি পিছনে দাঁড়ায়, আমি কিছু কি করলাম, আমার মোবাইলটা অন করে তারপর আমি দেখলাম, আমি একটু সূরা বললাম যে তোমরা আমার পিছনে যেই হও না কেন, যেই থাকো না কেন, বিড়ালটা কিন্তু দেখছে, এবং আমি কিন্তু সূরা পড়তেছি, আমি সূরা ক্লাস করলাম, পরে নিজেকে ফু দিলাম। তো এই ঘটনাটা তো আছেই, এরকম একটা অভিজ্ঞতা হলো। তার আরেকটা ঘটনা হলো যে রাতে বেলা প্রায় আমাদের বাসায় একটা বিড়াল আসে, কিন্তু সাদা বিড়াল, আমি আপনাকে বলছি যে আমার একটা ফ্ল্যাটে ঢুকে যায়, ওই ভাবিটার ঘটনা বলেছি, ভাবিটা কিন্তু এখন সিক, মানে যে ভাবির ফ্ল্যাটে বিড়ালটা ঢুকে যায় এবং ঢুকে তার ফ্ল্যাটটার মধ্যে দেখা যায়, কিন্তু খুঁজলে আর পাওয়া যায় না। তো রাতে বেলা একদিন আপনার 11:30 পৌনে 12টা বাজে, তো আমি ওই বিড়ালটাকে ধরার জন্য একটু ছিলাম আর কি কয়েকদিন, যে বিড়ালটা কি আসে কোথেকে দেখি। তো একদিন 11:30 পৌনে 12টার সময় গেটটা খুলছি রাত্রেবেলা, তো বারান্দার স্পেসটা, আপনার সিঁড়ির স্পেসটা দেখা যাচ্ছে, দেখি বিড়ালটা আস্তে আস্তে করে উঠতেছে। আমি 3তলায় থাকি, ও 3তলা থেকে 4তলায় উঠতেছে। তো আমি বললাম কি আমার ছেলেকে, এই মুফতি তুমি গেটের সামনে থাকো, আমি একটু বিড়ালটাকে ফলো করি। তখন কিন্তু আর কি বাতিগুলো নিভে গেছে, এই আপনার সিঁড়ির নিভে গেছে, বিড়ালটাকে দেখা যাচ্ছে হালকা অন্য সাইড থেকে যে আলো আসতেছে, সেগুলো প্রত্যেকটা ফ্ল্যাটের নিচ দিয়ে, দরজার নিচ দিয়ে আলো আসে। আমি বিড়ালটাকে ফলো করলাম, আমি বিড়ালটাকে ফলো করতে করতে ও এমন ভাবে উঠতেছে, আমি জুতাটা স্যান্ডেল ছেড়ে মানে খালি পায়ে উঠতেছি যাতে শব্দ না হয়, যাতে দেখবো বিড়ালটা কোথায় যায়। তো উঠতে উঠতে একদম সে বিড়ালটা উঠলো, আমিও উঠতেছি, বিড়ালটা ঘুরে, আমি আস্তে আস্তে ওর পিছনে খুব একটা মানে একটা সিঁড়ি গ্যাপ রেখে উঠতেছে আর কি, যে ও এক সিঁড়ি টার্ন নেয়, আমি এক সিঁড়ি উঠি, এরকম করে উঠতে 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 ও করলো কি, আমার যে একদম ছাদের যে টপ যেটা, মানে যেটা ট্যাঙ্কি থাকে ছাদের একদম টপ ফ্লোর যেটা, ওই ফ্লোরে ওই সিঁড়িটার কাছে গেল, ওই সিঁড়িটার মধ্যে করে একটা টার্ন নিতে হয়, টার্ন নিলে ওই সিঁড়িটা দেখা যায়, ওর পরে আর কিছু নেই, গেট তালা দেওয়া। তো আমি ওই পর্যন্ত গেলাম, বিড়ালটা ওইখানে যে নাই হয়ে গেল, মানে ঠিক ওই মানে আমি ঘুরলেই বিড়ালটাকে দেখবো, এরপরে কিন্তু কোনো জায়গা নাই যে বিড়ালটা চলে যাওয়ার মতো কোনো অবস্থা নেই, মানে আমি বিড়ালটাকে দেখলাম যেরকম, এবং আমি এমন ভয় পাইলাম, মানে বুঝলাম যে আমি এখানে এই জিনিসটা, আসলে আমাদের বাসায় অনেক ভাড়াটিয়া আছে, তাদের কাছে এইসব ব্যাপারগুলো শেয়ার করা যায় না, কারণ একটা ভাড়ার ব্যাপার আছে, সে মানুষ যদি এগুলো জানে টানে, মানে তো আমি ওই বিড়ালটাকে আমি বললাম, তারপর আমি বাসায় আস্তে আস্তে নিচে নেমে আসছি, আমার মধ্যে একটা খুব ভয়ঙ্কর অনুভূতি হচ্ছিল, চুল দাঁড়ায় যেতেছিল এবং সারা শরীর কিংবা শিরশির করতেছিল। তো আমি আমার ওয়াইফকে এসে আমার ছেলেকে বললাম যে বাবা, আসলে এই বিড়ালটা কোনো না, মানে প্রাণী না, এটা অন্য কিছু হবে একটা। তো রাসেল ভাই, এই ছিল আর কি এই ঘটনাটি ঘটেছে আমাদের গ্রামের বাড়ি গাইবান্ধাতে। তো আমার নানার যে বড় ভাই ছিলেন, আমার সম্পর্কে বর্ণনা হন, তার বিয়ের ঘটনা। তো যথারীতি আগে রাসেল ভাই আপনারা জানেন যে আগে তেমন গাড়ি ঘোড়ার ব্যবস্থা ছিল না, যার কারণে বরযাত্রীরা, মানে আমার নানার বর্ণনা শ্বশুরবাড়িতে একটু দূরে হওয়ার কারণে বরযাত্রীরা ট্রেনে গেছিল। তো আস্তে আস্তে বিয়ে সম্পূর্ণ করতে করতে মোটামুটি অনেক রাত হয়ে যায়, যার কারণে পরবর্তীতে আস্তে আস্তে অনেক রাত। তো নতুন বউ নিয়ে তখন তার শ্বশুরবাড়ির লোকের আসতে দেয়নি। তাই আমার নানা স্বনামধন্য স্কুল টিচার ওই এলাকার, তো সে মানুষের বাসায় থাকতে পছন্দ করতো না। তো সে কি করলো, সে একা মানে একটু রাগের মতো হয়ে একা একা চলে আসলো। তো শেষ ট্রেন ছিল রাত 12টায়, সেই ট্রেনে করে আমার নানা মানে আমাদের গাইবান্ধার উদ্দেশ্যে আসলো। তো আসার সময় রাসেল ভাই কোনো প্রবলেম হয়নি, সে ভালোভাবেই স্টেশন নামে। তো স্টেশন থেকে আমাদের নানা বাড়িতে প্রায় 3-4 কিলো রাস্তা হেঁটে যেতে হয়, তার মধ্যে রেল লাইন দিয়ে হাঁটতে হয় 2-3 কিলোর মতো, এরপরে কাঁচা রাস্তা দিয়ে হাঁটতে হয়। তো রাসেল ভাই ঘটনাটা হয় যখন স্টেশনে নামে, ট্রেনটা তাকে ক্রস করে, সে রেল লাইন দিয়ে হাঁটা শুরু করে বাড়ির উদ্দেশ্যে। তো কিছু দূরে যাওয়ার পর রাসেল ভাই, আমাদের ওখানে একটা রেল লাইনের পাশে একটা জায়গা আছে, যেটা আর কি মানে হাতের বাম পাশে পরে হচ্ছে শ্মশানঘাট এবং ডান পাশে পরে হচ্ছে বিল। তো আমার নানা করলো কি, সেই শ্মশানঘাটটা যখন ক্রস করবে তখন অনেক দূর থেকে খেয়াল করলো যে সেই শ্মশানঘাটের মধ্যে মানে কোন একটা জিনিস ছায়ার মতো দেখা যাচ্ছে দূর থেকে, আচ্ছা আলোয়।
সে শ্মশান ঘাটে এক পা দিয়ে রেখেছে এবং বিলের মাঝখানে আর এক পা, মাঝখান দিয়ে রেল লাইনটা গেছে। তো রাসেল ভাই নানা তো দূর থেকে দেখে সে অনেক সাহসী লোক ছিল, যাই হোক সে তেমন ভয় না পেলেও তার কাছে তার স্মোকিং করার অভ্যাস ছিল, যার কারণে সে মানে অনেক দূর থেকে মানে সিগারেট ধরায়। তো তার কাছে 2-3টা সিগারেট ছিল, রাসেল ভাই সেটা মানে ওই জিনিসটার কাছে আস্তে আস্তে শেষ হয়ে যায়। পরবর্তীতে আমার নানা চিন্তা করে যে এবার তো আমাকে ধরবে, আমার আজকে মৃত্যু হবে, না হলে কিছু একটা করবে। তো আমার নানা খুব ভয় পায় এবং রেল লাইনে বসে এখন আমাদের গ্রামের কথা, একটা গ্রামের মানুষের মধ্যে একটা কথা প্রচলিত আছে যে শয়তানের উপরে শয়তানি করলেও নাকি শয়তান সেটা ধরে না। তো নানা সেটা করলো, তার পরনে প্যান্ট ছিল, সেই প্যান্টটা খুলে মাথায় বাঁধলো। মাথায় বাঁধা পরে ভুট্টা মানে যেটাই ছিল আর কি, যে জিনিসটা সেটা আর কি মানে চলে গেল এখান থেকে। তো রাসেল ভাই সেখান থেকে নানা মানে প্রচন্ড পরিমাণে ভয় পায় এবং সে মানে প্রায় অজ্ঞানের মতো অবস্থা, কিন্তু তার ভিতরে একটা চেষ্টা ছিল তাকে বাড়িতে যেতে হবে, যার কারণে সেখান থেকে সে দৌড় শুরু করে এবং দৌড় দিয়ে সে বাড়িতে এসে অজ্ঞান হয়ে যায়। তো সেদিন রাতে আমার নানার বাবা যিনি ছিলেন সে মানে মোটামুটি ওঝা টাইপের একজন কবিরাজ ছিলেন, যে আর কি মানে ঝাড়ফুঁক করাইতে পারত। তো যার কারণে মানে সে বাড়িতে এসে তার বাবা তাকে ঝাড়ফুঁক দিয়ে আর কি সেদিনের মতো সুস্থ করে তোলে। কিন্তু আসলে সেদিন রাতে যাওয়ার পরে পরবর্তী দিন যে রাতটা হয় সেটা হচ্ছে আমার নানা বিছানায় শুয়েছিল আর আমার নানার মা এবং বাবা তারা নিচে শুয়েছিল। তো গ্রামে যেটা হয় রাসেল ভাই, যে মানে ইয়াং বয়সের ছেলেপেলেরা তারা লুঙ্গি পরে এবং খালি গায়ে ঘুমায় গরমের দিনে। তো হারিকেন জ্বলছিল, এমন সময় রাসেল ভাই আমার নানা খেয়াল করলো দরজা দিয়ে মানে দরজা খোলা ছাড়াই দরজার ভিতর দিয়ে মানে কিছু একটা প্রবেশ করলো, মানে সেটা দেখতে একটা গরিলার মতো, সারা গা লোমশও ছিল সারা শরীরে। তো আমার নানা দেখে মানে তন্দ্রার মতো ছিল, তো মানে সে এটা হ্যালুসিনেশন বা যাই বলে মানে কাটানোর চেষ্টা করলো, কিন্তু সেই জিনিসটা একটু পরেই তার ঘাড়ের নিচ দিয়ে এক হাত এবং পায়ের নিচ দিয়ে এক হাত দিয়ে তাকে বিছানা থেকে তুলে ফেললো। তো তুলে ফেলার পরে নানা তখন মানে চিৎকার করার চেষ্টা করছে, নড়াচড়া করার চেষ্টা করছে, কিন্তু কিছু পারছে না, কোনো একটা কিছু তাকে আটকে রেখেছে, যার কারণে সে মানে ওইটা মানে চিল্লাচিল্লি করতে পারছে না। পরে সেই জিনিস যখন তাকে অনেক মানে অনেকটা দূরে মানে দরজার কাছে নিয়ে গেছে, তখন আর কি আমার নানা একটা জোরে চিৎকার দেয় এবং তার মা বাবার গায়ের উপর পড়ে যায় আর কি সেই দিন। তো সেই জিনিসটা তাকে ফেলে রেখে চলে যায় এবং এই জিনিসটা লোমশ মানে এই জিনিসটা আমার নানার মা বাবা সবাই দেখেছে যে ওটা হচ্ছে মানে যে লোমগুলো ছিল সেগুলো পরের দিন সকালে আমার নানার গায়ে পাওয়া যায়, একটা কালো বিড়ালের মতো লোম। তো এখান থেকে আর কি ঘটনাটা মানে সবাই বিশ্বাস করে এবং এই ছিল আমার ঘটনা। কি ছিল এটা কি পরে জানা যায়নি না ওটা? না, ওইটা পরে আর- থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাবো আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা কাইন্ডলি আমাকে একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাবো। জি, আসসালামু আলাইকুম রাসেল ভাই। আসসালামু আলাইকুম রিসনা। আমি মোহাম্মদ রবিউল ইসলাম, এসছি মিরপুর 1 থেকে। তো রাসেল ভাই, আজকে আমি যে ঘটনাটা শেয়ার করব এটা আমার মায়ের মুখ থেকে শোনা। এটা ঘটেছিল মাদারীপুর জেলার কোন একটি গ্রামে আর কি। তো সরাসরি আমি ঘটনায় চলে যাচ্ছি। তো রাসেল ভাই, আপনি জানবেন এখনো মানে যে এলাকার ঘটনাটা আমি শেয়ার করবো, এখনো সেই এলাকায় আসলে বিদ্যুতের অবস্থা ততটা ভালো না। তো ঘটনা ঘটেছিল আজ থেকে প্রায় 40 থেকে 45 বছর আগে। তো তখনকার অবস্থা তো অনুমানই করা যায়, যেহেতু এখনকার অবস্থা বোঝা যায় তখন কি ছিল। তো তারা আমার যে বাড়িতে ঘটনা ঘটে, তো আমার নানা বাড়ি থেকে তার কয়েকটা বাড়ি পরে আর কি যে বাসার ঘটনা এটা। তো তারা বাসা ছিল হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, যাদের বয়স ছিল 60 ঊর্ধ্ব আর কি, 60 থেকে 70 বছর বয়স। তো তাদের ছেলে মেয়েরা তখন ঢাকাতেই থাকতো এবং বাসাতে তারা দুজনেই থাকতো। তো এমনই এক রাতে আনুমানিক রাত 12টা থেকে 1টার দিকে, তো স্বাভাবিকভাবে তার হাজব্যান্ড মারা যায় আর কি। তো স্বামী মারা যাওয়ার পরে যেহেতু অনেক রাত এবং তখন তো যোগাযোগ ব্যবস্থা এতটা আধুনিক ছিল না যে কাউকে ফোন দিয়ে আনবে বা ডেকে আনবে, আর বাড়ির ডিস্টেন্সটা ছিল অনেক বেশি আর কি, একটা বাড়ি থেকে একটা বাড়ি প্রায় অনেকটা দূর। তো সে তার হাজব্যান্ডের লাশটাকে মানে মাঝের ঘর থেকে নিয়ে সামনের যে বারান্দার মতো যে অংশটা সেখানে রেখে সে একটা চাদর দিয়ে থেকে ওই পাশে বসে কান্না করতেছিল আর কি, বিলাপ করে কান্না করা যেটা বলে আর কি এক কথায়। তো বিলাপ করে কান্না করতেছিল সে। আসলে যদিও তার স্বামী তারপর ভয় বলতে আসলে কিছু ছিল না, কিন্তু তার মূলত বিলাপ করে কান্নাকাটি করতেছিল। এক মুহূর্তে যেটা হয় আর কি, সে হঠাৎ করে শুনতে পায় কেউ সে তার দরজায় ঠক ঠক করে আর কি টোকা দিচ্ছে। তো প্রথমে একবার ডাক দিয়ে বলে যে, ভাবি দরজাটা খোলেন, আপনার কান্নাকাটিতে তো আর বাসায় থাকতে পারলাম না, চলে আসলাম। তো কি হয়েছে? তো সে আসলে কোন রকম চিন্তা না করেই, যেহেতু তার ভিতরে একটা ভয় ছিল এবং তার হাজবেন্ডও মারা গিয়েছে, সে উঠে গিয়ে দরজাটা খুলে দেয় একটা ডাকের পরেই। তো তারা বলে যে, তোমার কান্নাকাটিতে তোর বাসায় থাকতে পারলাম না, চলে আসলাম তাই। তো চলো ঘরে চলো, কি হয়েছে দেখি। তো গিয়ে দেখে যে লাশটা সরে রাখছে সামনের রুমে। তো বলে যে ঠিক আছে, বসলো। নর্মালি বসার পরে তারা যে দুজন আসছে হাজবেন্ড ওয়াইফ, তারাও সে তাকে চিনে আর কি, মহিলা চিনতেছে যে পাশের বাড়ির ভাবি আর ভাই আসছে আর কি। তো বলতেছে যে কিভাবে মারা গেল ভাবি। তো বলতো নর্মালি মারা গেছে। তো তারা কান্না করতেছিল এবং পাশে দুজন হাজবেন্ড ওয়াইফ যে দুজন আসছে রাসেল ভাই, তারা দুজন দুই পাশে গিয়ে বসছে লাশের এবং ওনাকে বলতেছে যে, ভাবি তুমি তো কান্নাকাটি করতেছো, কিছু খাওয়া দাওয়া করো নাই, তো তুমি এক কাজ করবে, একটু শুয়ে থাকো পাশে। তো পাশে একটু শুয়ে থাকো। তো সে আসলে হাজবেন্ড মারা গেছে, তো তার ওইভাবে ঘুমো আসে না। সে পাশে একটু হাতের মধ্যে মাথাটা রেখে একটু কাত হয়েছিল আর কি, কিন্তু অনেক রাতও হয়েছে। আর ওরা দুজন দুই পাশে বসেছিল। তো উনি বলতেছে যে ওই যে পুরুষটা ছিল সাথে, উনি বলতেছে, ভাবি এই লাইটটা আপনার কুপি যেটা ছিল আর কি, মানে আপনার কেরোসিন দিয়ে যে আপনার অনেক আগে আলোর ব্যবস্থার জন্য রাতের বেলা কুপি যেটাকে বলতে হয়, হারিকেন টাইপের ছোট আর কি। তো ওই কুপিটা বলতেছে, ভাবি কুপিটা নিভিয়ে দিই।
তো শুধু শুধু এটা জ্বালিয়ে রেখে কেরোসিন করে তো লাভ নাই, আর আপনি একটু ঘুমানোর চেষ্টা করেন, যেহেতু অনেক ইয়ে গেছে আপনার প্রতি, আপনার ইয়েটাও ভালো না, মনটনও ভালো না। তো সে যেহেতু ঘুমাসতেছে না, সে কুপিটা আসলে এক প্রকার জোর করেও বন্ধ করে দেয়। উনি নিষেধ করতেছিল, বাট ওরা কোনো রকম করোনাকে নিজেরাই বন্ধ করে দেয়। তো তারপরে একটা সময় সে মানে কান্না করতেছিল, সে সেরকম খেয়াল করলো যে আস্তে আস্তে মানে সে চাদরের নিচ দিয়ে, চাদরটা একটু উঠিয়ে হাত দিয়ে কিছু একটা ছিঁড়ে ছিঁড়েতে মানে দুজন খাচ্ছে ধারাতে বসে আর কি। তো সেটা বুঝে তো মানে একবার দেখার পর সে বুঝে ফেলছে যে তার তো আর বুঝতে বাকি রইল না যে কি করতেছে। সে খুবই ভয় পেয়ে গেল, এবং মানে এখন যে সে বের হবে বা কি করবে, কোনো আলোর ব্যবস্থা তো নাই। তো সে বলতেছে যে ভাইয়া একটু কুপিটা একটু ধরান, আমি একটু ওয়াশরুমে যাবো আর কি। তো বা ওরা কোনো এদিকে মানে সে যে 2-3 বার বসে কোনো ভ্রুক্ষেপই নেই, তাদের মতো তারা তাদের কাজ করে যাচ্ছে আর কি, খেয়ে চলতেছে। তো সে একটা সময় নিজে ভয় হোক আর নিজের জীবন যখন বাঁচানোর দরকার, তখন সে আস্তে আস্তে উঠে দরজাটা খুলে আর কি সোজা একটা দৌড় দেয় আর কি, মানে কোনো বাড়ির দিকে গন্তব্য ধরে আর কি। সে একটা সময় গিয়ে একটা বাড়ির উঠোনে চিৎকার দিয়ে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে ওই বাড়ি থেকে যারা ছিলেন আর কি, তারা তাকে ধরে রুমের মধ্যে নিয়ে তেল বা পানি টানি দিয়ে মাথায় আস্তে আস্তে একটু ইয়ে করে নেয়। সে যখন একটু সুস্থ হয়, তার জ্ঞান আসার সাথে সাথেই সে মানে ঘটনাটা যখন ওদের বলে, তো সবাই মিলে তখন আর কি তাড়াহুড়ো করে ওই তাদের বাড়িতে যায়, যে বাড়িতে মানে লাস্টে ছিলেন আর কি, তার ওয়াইফকে নিয়ে বাড়িতে যায়। তো গিয়ে যেতে যেতে তো আসলে লাশের রাসেল ভাই 90% খাওয়া হয়ে গেছে অলমোস্ট, মানে গিয়ে তারা যেটা দেখে আর কি, খুব বিভৎস অবস্থা। তো তারপরে তারা নর্মালি সকালবেলা সেটাকে জানাজা টানাজা দিয়ে দাফন করা হয় আর কি রাসেল ভাই। তো এই ছিল আমার ঘটনা, এটা আমার আম্মুর কাছ থেকে শুনেছি। তো আমি বলতে পারি 100% সত্য ঘটনা আর কি রাসেল ভাই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা ছোট্ট একটা বিরতিতে যাবো, বিরতির পরে আবারও ফিরে আসবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম লিসেনার, আমি মোহাম্মদ শিবলি হাসান, এসছি সিরাজগঞ্জ থেকে। রাসেল ভাই, আমি এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমার এক ওস্তাদের থেকে শোনা আর কি, যিনি একজন ইমাম সাহেব হুজুর। তো তার থেকে আর কি ঘটনাটি শোনা, তো আমি সরাসরি ঘটনাটি শোনা। প্লিজ। তো রাসেল ভাই, ঘটনাটি একজন সুইপারকে কেন্দ্র করে আর কি ঘটা। তো ইমাম সাহেব, জি ভাই, সিরাজগঞ্জের ঘটনা। তো আমি ঘটনায় যাচ্ছি। তো সুইপার যেভাবে বলেছে আর কি, তো আমি সেভাবে বলছি। তো সুইপার আর কি ওই মাঝে মধ্যে শহরের বাইরে যেত আর কি কাজের জন্য। তো অনেক সময় অনেক গ্রামে যেত। তো এমনই একটা দিনের কথা, তো সে একদিন ভিতরে একটা গ্রামে চলে যায় আর কি কাজ করতে করতে। তো সারাদিন কোনো কাজ পায় না। তো সন্ধ্যার দিকে একটা কাজ পায়। তো কাজটা শেষ করে যখন বাড়িতে ফিরবে, তো বাড়িতে ফেরার সময় তো গ্রামের মধ্যে দিয়ে আসতেছিল। তো আসার সময় দুইজন লোকের সাথে দেখা হয় আর কি। তো দুইজন লোক ছিল আর কি আপনার সুঠাম দেহের অধিকারী, অনেক সুন্দর চেহারা আর কি। তো দুজন লোক তো এই সুইপারকে দাঁড় করায় যে ভাই, আমাদের বাড়িতে তো অবস্থা একটু খারাপ, তো আপনি যদি আমাদের সাথে আজকে যেতেন এবং আমাদের কাজটা করে দিয়ে আসতেন তো খুব ভালো হতো। তো সুইপার বললো যে আমি তো আজকে অনেক কাজ করেছি, তো আজকে আমি খুব ক্লান্ত, তো আপনি যদি আপনার ঠিকানাটা দিতেন তো আমি আগামীকাল এসে আপনাদের কাজ করে দেব। তো সেই দুইজন লোক সুইপারকে বললো যে আসলে আমাদের তো দিনের বেলা আমরা থাকি না, তো আপনি যদি রাতে আমাদের সাথে গিয়ে একটু কাজটা করে দিয়ে আসতেন তো আমাদের খুব উপকার হতো আর কি, ভালো হতো। তো আপনি যে পারিশ্রমিক নেন, আমরা আপনাকে দ্বিগুণ পারিশ্রমিক দিব। তো অনেক অনুরোধ করার পরে তো সুইপার রাজি হয় আর কি তাদের সাথে যাওয়ার জন্য। তো যখন সুইপার রাজি হয়, তখন সুইপারকে নিয়ে ওই দুই লোক মানে হাঁটতে শুরু করে। তো রাস্তা থেকে নেমে ওই গ্রাম অঞ্চলে যে ক্ষেত গুলো থাকে, তো ক্ষেতের আইল ধরে তিনজন হাঁটতে শুরু করে। তো অনেকক্ষণ হাঁটার পরে যখন একদম মাঝ বরাবর চড়ার মধ্যে চলে আসে, তো তখন দেখে যে ছোট্ট একটা বাড়ি একটা গাছের নিচে। তো তখন দুজন লোক বাড়ির ভিতরে যায় এবং ভিতর থেকে এসে তো সুইপারকে নিয়ে যায়, নিয়ে ওই তাদের যে টয়লেটটা আছে, তো টয়লেটটা দেখায় দেয় যে এখানে আপনাকে কাজ করতে হবে। তো সুইপার তার যে ভাষ্য, তো সে ভিতরে যায়, ভিতরে যাওয়ার পরে টয়লেটের ভিতরে যায় এবং টয়লেটে যে টাঙ্কি থাকে, তো টাঙ্কি যখন উঠায়, তো উঠানোর পরে যে গন্ধটা তার নাকে আসে, তো সে বলে যে আসলে মানুষের, আমি তো অনেক মানে টয়লেট পরিষ্কার করতে থাকি, অনেক কাজ করে থাকি, তো এতদিন যে টয়লেট গুলো পরিষ্কার করছি, মানে তাদের যে একটা গন্ধ আর এই বাসার যে একটা গন্ধ একদম ব্যতিক্রম গন্ধ। তো সে আর কি নর্মালি নিয়ে কাজটা শেষ করে, কাজ শেষ করার পরে যখন তাকে পারিশ্রমিক দেওয়া হয়, তো তখন রাত্রি অনেক প্রায় 1:30-2টার মতো বাজে। তো তখন সুইপার তাদেরকে অনুরোধ করে যে ভাই, যদি আজকে রাত্রে আমাকে এখানে থাকতে দিতেন তো আগামীকাল সকালে আমি বাসায় চলে যেতাম। তো তারা আর কি তাকে কোন রকম বারান্দায় একটা পার্টি বেঁধে থাকতে দেয় আর কি। তো তারপরে যেটা হয় রাসেল ভাইয়া, যে সকাল হওয়ার পরে তো সুইপার যখন ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে দেখতে পায় যে সে একটা ক্ষেতের আইলে শুয়ে আছে। আসলে কোনো বাড়িতে যে রাতে যে একটা বাড়িতে শুয়ে আসলে সে বাড়িটার নাই, ক্ষেতের আইলে শুয়ে আছে। তো সে সেটাও নর্মালি নেয় যে হয়তো আমারই ভুল ছিল বা ঘুমের মাঝে আমি বের হয়ে চলে আসছি। তো তারপর সে বাড়িতে যায়। তো এর মাসখানিকের মধ্যে আর কোনো ঘটনা হয় না। তো মাস দেড়েকের পরে তো এই যে একদিন এই কাজ করে ফিরতে সন্ধ্যা হয়। তো আরো 2-1 লোক ওই যে এরকম ভাবে তাকে আর কি রাস্তার মধ্যে দাঁড় করায় যে ভাই, আমাদের একটা কাজ করে দিতে হবে, তো আপনি যদি আমাদের সাথে যেতেন।
তো এর পূর্বের যে ঘটনাটা ঘটে, তো এই ঘটনা অনুযায়ী সে আর যেতে চায় না। তো বলে যে আপনাদের যদি ঠিকানা দিতেন তাহলে আমি আপনাদের বাড়িতে গিয়ে কাজ করে দিয়ে আসতাম। তো তারাও ছাড়ে না, তো সেও কাজ করতে চায় না আর কি। তো সে সুইপার বাড়িতে চলে আসে। তো সেদিন রাতে যেটা হয় আর কি, যে সে যখন ঘুমানোর পরে তো সে একটা স্বপ্ন দেখে যে এরকম দুজন লোক তার বাড়িতে আসে এবং তাকে তার বাড়ি থেকে নিয়ে যায় কাজ করানোর জন্য। তো কাজ করানোর জন্য তার বাড়ি থেকে নিয়ে যায় এবং তাদের কাজ শেষ করার পর তাকে যে একটা পারিশ্রমিক দেয়। তো ওই পারিশ্রমিকটা, তো ওই সুইপারের আবার স্মোকিং করার অভ্যাস ছিল, তো বিড়ি খাইতো আর কি। তো গ্রাম অঞ্চলে যে বিড়িগুলো বিক্রি হয়, বিড়ির ভিতরে প্যাকেটের ভিতরে একটা পলি থাকে আর কি। তো সে কি করে ওই টাকাটা ওই পলির মধ্যে রাখে। তো স্বপ্নে দেখতেছে আর কি যে টাকাটা পলির মধ্যে রেখে যে তার যে লুঙ্গি আছে লুঙ্গির কোষার মধ্যে রাখে। তো সকালে যখন ঘুম থেকে ওঠার পরে তো এই স্বপ্নের কথা তার মনে হয়। তো তার একটা অভ্যাস যে সকালে ঘুম থেকে ওঠার পরেই ওই বিড়ি খায় আর কি, স্মোকিং করে। তো যখন সে তার লুঙ্গির কোষা থেকে ওই বিড়ির প্যাকেট বের করতে যাবে, তখন দেখে যে বিড়ির প্যাকেটের মধ্যে টাকা। তো সে অনেকটা আশ্চর্য হয় যে আসলে টাকা কোথায় থেকে আসলো। তো রাতের স্বপ্ন মানে দুইটা আর কি মিলে যায় কি। তো সেটা আর কি কাউকে মানে অন্য কারোর সাথে শেয়ার করে না, সে মানে নর্মালি নিজের ভিতরে রেখে দেয়। তো এরপরে যে ঘটনাটি ঘটে, তো তার বেশ কিছুদিন পরে তো রাতে এরকম একটা স্বপ্ন দেখে যে 2-3 জন লোক তাকে তার বাড়ি থেকে নিয়ে যায়। তো নিয়ে গিয়ে তাকে কাজ করায়। তো কাজ করানোর সময় সে কাজ করতে ওই ইয়ার ভিতরে পড়ে যায় আর কি, আপনার যে টাঙ্কিটা আছে, তো টাঙ্কির মধ্যে পড়ে যায়, পরে মাথায় একটা আঘাত পায় বলতে একটু কেটেও যায়। তো তারা আর কি তাকে ওই সময় ব্যান্ডেজ করে দেয়, একটু ট্রিটমেন্ট করে। তো ট্রিটমেন্ট করার পরে তাকে পারিশ্রমিক দেয়, সবকিছু দিয়ে দেয়। দেওয়ার পরে মানে সে আর কি স্বপ্ন দেখতেছে। তো সকালবেলা যখন সেই সুইপার মানে ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে দেখে যে তার মাথায় ওই কাটার দাগ মানে যেরকম ট্রিটমেন্ট করছে ঠিক সেরকমই আর কি। তো সে মোটামুটি তখন একটু সিরিয়াস ভাবে নাই যে আসলে মানে আমার সাথে কি হচ্ছে আর কি ঘটনাগুলো। তো তার পাশে যে মসজিদ ছিল, তো মসজিদের ইমাম সাহেব মানে